আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি মেডিটেশন এবং ডিএমসি স্টেশন গ্রুপে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক বেশি সুস্থ আছো। তো তোমাদের সামনে হচ্ছে যে ওয়ান শট এইচএসসি সিরিজের ডে 2তে চলে আসছি আমি আবারও। তো আশা করি তোমরা সবাই গতকালের ক্লাসটা অনেক বেশি এনজয় করছো, অনেক ভালো লাগছে তোমাদের। তো তোমাদের ভালোবাসা পেয়ে ভাইয়াও হচ্ছে অনেক অভিভূত। গতকাল দেখলাম যে অনেক অনেক নোট জমা পড়ছে ক্লাস ডে 1-এর। তো গতকাল প্রথম দিন আমাদের একটু ঝামেলা হয়েছে। আই হোপ আজকে এই ধরনের কোনো ঝামেলা হবে না। গতকাল যেমন হচ্ছে যে ইউটিউবে ক্লাসটা 30 মিনিট পরে আটকে গিয়েছিল, তো আশা করি আজকে এরকম কোনো ঝামেলা হবে না। আমি অলরেডি ওদেরকে ফোন দিয়েছি, ওরা বলছে যে ব্যাপারটা দেখবে বা ওরা এই দিকে খেয়াল রাখবে। তারপরও আজকে আসলে ক্লাস তো নেওয়ার জন্য নিতেই হয়, তো নিচ্ছি। যদি কোনো কারণে আজকে প্রবলেম হয় তাহলে আমি ব্যাপারটাকে আমি একটু অন্যভাবে ট্যাকল করার চেষ্টা করব, ঠিক আছে? তো এই মুহূর্তে যারা যারা ভিডিওটা দেখতেছো সবাই একটু কষ্ট করে হলো ভিডিওটা শেয়ার করে দাও। আজকে প্রবলেম হয় তাহলে আমি ব্যাপারটাকে একটু অন্যভাবে ট্যাকল করার চেষ্টা করব, ঠিক আছে? তো এই মুহূর্তে যারা যারা ভিডিওটা দেখতেছো সবাই একটু কষ্ট করে হলো ভিডিওটা শেয়ার করে দাও। যত ফ্রেন্ড আছে সবাই একটু কষ্ট করে হচ্ছে যে ভিডিওটা শেয়ার করো। আমার মনে হয় যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ ঠিকঠাক মতো, কথা শুনতে পারছো কিনা একটু কমেন্টে হচ্ছে যে জানাও। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আজকে আমরা শুরু করব। আর আমি তো তোমাদেরকে প্ল্যানটা বলছি যে আমাদের প্ল্যানটা হচ্ছে যে 21টা ক্লাসের মধ্যে আমরা ফুল বায়োলজি এইচএসসির যে শর্ট সিলেবাসটা আছে, অর্থাৎ বোটানি 7টা চ্যাপ্টার আর জুলজির হচ্ছে 7টা চ্যাপ্টার, তাহলে টোটাল 14টা চ্যাপ্টার 21টা ক্লাসে শেষ করে দিব। ঠিক তেমনিভাবে হচ্ছে যে আমরা কেমিস্ট্রিও একইভাবে, মানে এরকম 20টা 21টা ক্লাসের মধ্যে আমরা কেমিস্ট্রিও শেষ করে দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তো সবাই অনেক বেশি করে হচ্ছে যে শেয়ার করো, যার যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডদের সাথে হচ্ছে শেয়ার করো। আমি আগে একটু শেয়ার করি, তোমরাও আগে শেয়ার করো, তারপরে হচ্ছে যে আমরা শুরু করব আর কি। ওকে, শেয়ার করে দেই, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা দুই জায়গা থেকে হচ্ছে যে লাইভ করতেছি, ঠিক আছে? ফেসবুক থেকেও লাইভে আছি, ইউটিউব থেকেও হচ্ছে যে লাইভে আছি। তো সবাই একটু কষ্ট করে হলো শেয়ার করে দাও। যত বেশি শেয়ার করবা তত বেশি হচ্ছে যে কেয়ার বাড়বে আর কি শেয়ার করলে। আর আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমরা করব। যেমন প্রথম দিন যেটা হয়েছে যে গতকাল আমরা পত্ররন্ধ্রের আগ পর্যন্ত, অর্থাৎ ধরো তোমাদের খনিজ লবণ পরিশোষণটা হচ্ছে কমপ্লিট করে দিছি। আজকে আমরা হলো তোমার প্রচ্ছেদন আর হচ্ছে তোমার সালোক সংশ্লেষণটা ইনশাআল্লাহ কমপ্লিট করব। এই চ্যাপ্টারটা একটু বড়, এই জন্য এই চ্যাপ্টারটা আমি প্রথমে স্টার্ট করি, একটু সময় নিয়ে শেষ করতে চাচ্ছি। অন্য চ্যাপ্টারগুলো আমরা অনেক দ্রুত শেষ করব, ঠিক আছে? ওয়ান শট ক্লাস, মানে অন্যগুলো ওয়ান শটই ক্লাস হবে, শুধুমাত্র উদ্ভিদ শারীরতত্ত্ব বাদে। মানে দু একটা চ্যাপ্টার থাকে যেটা একটু এক্সেপশন, যেটা আসলে ওয়ান শটে শেষ করতে গেলে অনেক লেন্দি হয়ে যায়, 6 ঘন্টা 8 ঘন্টার একটা ক্লাস হয়ে যায়। আর আমি পার্সোনালি বিশ্বাস করি যে আসলে কোনো একটা ক্লাস 6-8 ঘন্টায় চলে গেলে এটা আসলে আমার নেওয়ার তো কোনো সমস্যা নেই, আমি তো নিতে পারবো, কিন্তু এটা তোমরা কতটুকু আসলে পড়াটা নিতে পারবা সেটা একটা ব্যাপার থাকে। কারণ আসলে একটা মানুষের পক্ষে 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা মানে টানা মনোযোগ দিয়ে ধরে রাখাটা আসলে খুব মানে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, এবং এটা আসলে অনেক কষ্টকর আর কি। দেখা যায় আমরা নর্মালি একটা ক্লাস 2 ঘন্টা বা হাইস্ট 3 ঘন্টা পর্যন্ত আমরা কোনোভাবে সহ্য করতে পারি। এর বেশি হইলে আমার পার্সোনাল মানে অপিনিয়ন যেটা, বা সাইন্টিফিক্যালি যদি বলো যে এর বেশি হইলে আসলে দেখা যায় আমাদের ব্রেইন তখন আর মনোযোগটা ধরে রাখতে পারে না, একটা বিশাল একটা প্যারা আর কি, ঠিক আছে? তো এই জিনিসটার কথাই মাথায় রেখে আমি হলো যে এই ক্লাসগুলোকে একটু ছোট ছোট ক্লাসে কনভার্ট করছি। ধরো 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকমের মধ্যে আমরা শেষ করব ক্লাসগুলো, ঠিক আছে? আমাদের ওয়ান শট ক্লাসগুলো। আর তোমাদের জন্য তো আমরা ক্লাসের সব কিছু হচ্ছে যে সুন্দর করে গুছায় রাখছি। আমরা গতকাল শেষ করছিলাম হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, তো আজকে আমরা প্রচ্ছেদন আর সালোক সংশ্লেষণটা পড়ব। তো যারা যারা এই মুহূর্তে হচ্ছে যে ভিডিওটা দেখতেছো, আমি জানি যে গতকালের থেকে হচ্ছে যে আজকে মানুষজন অনেক কম, যেমন ইনফ্যাক্ট হচ্ছে গতকালের প্রায় অর্ধেক মানুষজন আছে আজকে। এটাই আসলে হয়, ঠিক আছে? একটা জিনিস সবসময় আমি বিশ্বাস করি, সেটা হলো যে একটা ট্রেন যখন মনে করো যে চলতে শুরু করে, প্ল্যাটফর্ম থেকে যখন ছাড়ে, তখন দেখবা যে সেই ট্রেনে অনেক যাত্রী থাকে, কিন্তু আস্তে আস্তে দেখবা যে যাত্রীরা হচ্ছে যে বিভিন্ন গন্তব্যে বা বিভিন্ন মাঝখানে হচ্ছে নেমে যায়, আর শেষ পর্যন্ত যারা ট্রেনে বসে থাকে তারাই কিন্তু আসলে অ্যাকচুয়াল গন্তব্যটায় পৌঁছায়। ব্যাপারটা এরকম প্রতীকী অর্থে। আমি খুব ভালো মতোই জানি, যেমন গতকাল হচ্ছে যে 500+ ছিল ফেসবুকে, ইউটিউবে মনে হয় 150-র উপরে ছিল। আজকে জানা কথাই যে এর থেকে অনেক কম থাকবে, এটা আমি খুব পার্সোনালি হচ্ছে যে জানি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আসলে কি করতে পারে না, ওই যে ট্রেনে
ট্রেনে উঠে বাট কিছুক্ষণ পরেই হচ্ছে যে ট্রেন থেকে নেমে যায়। আর তোমরা মনে রাখবা যে আমাদের অ্যাডমিশন সিজনটা সামনে, তোমাদের যে অ্যাডমিশন আসবে, এইচএসসি আসবে, এটা অনেকটাই ট্রেন জার্নির মতোই। তোমরা শুরু তো করবা সবাই, বাট শেষ পর্যন্ত আসলে কয়জন থাকে এটা আসলে বেশি ইম্পর্টেন্ট। যারা কষ্ট করে শেষ পর্যন্ত হচ্ছে থাকতে পারবা, যত কষ্টই হোক, অলওয়েজ মনে রাখবা যে তোমাকে একটা নতুন সূর্যোদয় দেখার আগে তোমাকে কিন্তু একটা অন্ধকার রাত পাড়ি দিতে হয়। কথাটা কি ঠিক না? যে একটা নতুন সূর্যোদয় দেখার আগে কিন্তু আমরা একটা অন্ধকার রাত পাড়ি দিয়ে তারপরে সূর্যোদয় দেখতে হয়, ব্যাপারটা এরকম। তো কষ্ট করতেই হবে, যে যখন এই কষ্টগুলা করবা একটা সময় যে হচ্ছে যে এটার ফল পাবা, এবং তখন দেখবা যে এটা কতটা আনন্দ লাগতেছে, কতটা মনে করো যে ভালো লাগতেছে। ঠিক আছে? তো যারা যারা দেখছো তারা একটু কষ্ট করে হচ্ছে শেয়ার করে দাও, যদি ভাইয়ার কেয়ার করো শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে, তারপর হচ্ছে যে তোমাদের যার যত বন্ধু বান্ধবী যত কিছু আছে একটু শেয়ার করে দাও, ফেসবুক আইডি দিয়ে শেয়ার করো, আর শেয়ার করা হয়ে গেলে হচ্ছে যে মেনশন করো। ঠিক আছে? তাহলে আমি একবার শেয়ার করি, তারপরে তোমাদের কমেন্টটা পড়ি, আমি শুরু করে দিব। বেশি সময় আজকে নষ্ট করব না, আমাদের আজকে একটু অনেক কিছু পড়াইতে হবে, প্রশোধন পড়াইতে হবে, সালোক সংশ্লেষণ পড়াইতে হবে। আমরা শুরু করে দিচ্ছি। ওকে, আর কে কোন জায়গা থেকে হচ্ছে যে ক্লাসটা দেখছো সবাই একটু জানাতে হচ্ছে, ভুল করো না। ঠিক আছে? কোন জায়গা থেকে কে ক্লাসগুলো দেখছো একটু কষ্ট করে হচ্ছে আমাদেরকে জানাও। ওকে, আমি একটু ইউটিউবের কমেন্টগুলো দিয়ে আগে শুরু করি, যে কে কোন জায়গা থেকে হচ্ছে ক্লাসটা তোমরা করছো একটু দেখি। ওকে, আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে ইউটিউবে, হ্যাঁ, বিশেষ করে ইউটিউবে একটা ঝামেলা হচ্ছে যে কোনো কারণে, আসলে আমরা তো ওয়াইফাই দিয়ে ক্লাস নেই, তারপরও বলে রাখি আমরা সবচেয়ে বেস্ট ওয়াইফাই নিছি, অনেক ভালো মানে ব্রডব্যান্ডের এবং প্লাস অনেক বেশি স্পিডের নিছি। তারপরও একটা ঝামেলা হয় কি, যে এই সময়টা আসলে রাত্রের বেলা একটু সবাই নেট ইউজ করে, এই কারণে এখানে একটু নেটের উপরে চাপ থাকে। আর ইউটিউবে একটা প্রবলেম হচ্ছে যে মানে 5-10 সেকেন্ডের জন্য যদি কোনো কারণে নেটে সমস্যা হয়, ইউটিউব দেখা যায় যে কেটে যায় বা ইউটিউব আটকে যায়। ফেসবুক এটা হয় না, ফেসবুকে আবার একটা সুবিধা আছে, 10-15 সেকেন্ড আটকে গেলেও দেখবা যে ফেসবুকে ভিডিওটা আটকে থাকে, তারপরে আবার নেট চলে আসলে ভিডিওটা আবার রিজিউম করে। কিন্তু ইউটিউবে এই সুবিধাটা নাই, ইউটিউবে একটু আটকে যাওয়া মানে স্ট্রিমটা পুরোটা আটকে যায়। গতকাল যেটা হয়েছিল যে 30 মিনিটের পর হয়তো কোনো কারণে 5-10 সেকেন্ডের জন্য নেট চলে গেছিলো, আবার চলে আসছে, বাট ইউটিউবটা আটকে গেছে। তো সেই ক্ষেত্রে সবাইকে অনুরোধ যে যারা যারা ইউটিউবে ক্লাসগুলো করছো কোনো সমস্যা নাই, তোমরা ক্লাসগুলো করো, বাট যদি কোনো কারণে দেখো যে ইউটিউবে ভিডিও আটকে যাচ্ছে, দেখবা যে আমাদের ফেসবুকটা আগে চেক করবা, গ্র্যাভিটি মেডিটেশন আমি একটু লিখে দিই, মানে আমাদের ফেসবুক পেজটা আর কি, ধরো, আচ্ছা ধরো এখানে লিখি, এটা সাদাই তো, এখানে একটু লিখি, মানে যারা যারা ইউটিউবে দেখবা যে ভিডিওটা হচ্ছে আটকে গেছে, যেতে পারে, কারণ ইউটিউবে একটু ঝামেলা হচ্ছে যে যেটা বললাম যে 5 সেকেন্ডের জন্য নেট চলে গেল ইউটিউবে ভিডিও আটকে যায়। ফেসবুকে আবার এই দিকটা ভালো আছে, ফেসবুকে সহজে আটকায় না। ঠিক আছে? তো যাদের যাদের যদি কেটে যায় তারা হচ্ছে যে গ্র্যাভিটি মেডিটেশন এই পেজে চলে আসবা, দেখবা যে পেজটা আগে চেক করবা, যদি দেখো যে দুই জায়গাতেই আটকে গেছে তাইলে বুঝবা যে হয় আমার এখানে নেটের প্রবলেম হয়েছে অথবা ইলেকট্রিসিটি চলে গেছে, কিছু একটা হয়েছে। ঠিক আছে? বুঝতে পারছো? দুই জায়গায় আটকে গেলে বুঝবা, বাট সবাই একটু চেক করো, যদি ফেসবুক ইউটিউব আটকে যায় একটু ফেসবুকটা চেক করো, দেখবা যে ওখানে চলতেছে কিনা ভিডিওটা। আমি আগেই বলে রাখতেছি, কারণ নেটের উপরে আসলে যত ভালো লাইনই নেই, আমার নিজের আসলে হাত নাই। গতকাল যাওয়ার পরে আমি ওদের সাথে কথা বলছি, ওরা বলছে যে আচ্ছা ওরা দেখতেছে ব্যাপারটা বা আমার লাইনটা চেক করতেছে, তো তারপরও আসলে চলে যেতেই পারে, খুবই নর্মাল। ঠিক আছে? বাংলাদেশের নেট তো বুঝোই, এই কারণে একটু সবাই হচ্ছে যে পেজটাতে চলে আসবা যারা ইউটিউবে দেখতেছো। আচ্ছা, তো কে কোন জায়গা থেকে হচ্ছে যে লাইভটা দেখতেছো একটু জানাও। আর আমি কিন্তু হচ্ছে যে ভিডিও আটকে গেলেও কোনো সমস্যা নাই, আমি কিন্তু দেখবা যে গতকালের পুরো ভিডিওটা হচ্ছে ইউটিউবে আবার আপলোড দিছি। সো কোনো কারণে যদি ভিডিওটা আটকে যায়, কোনো জায়গায় স্ট্রিম যদি পুরোপুরি না হয়, আমি পুরো ভিডিওটা ডাউনলোড করে আবার হচ্ছে ইউটিউবে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ভিডিও মিস যাবে না, কিন্তু কথাটা হচ্ছে যে তোমরা একটু লাইভে দেখার চেষ্টা করবা, কারণ লাইভে না দেখলে পরে আসলে আর এই ভিডিওগুলো দেখতে ইচ্ছা করবে না। যখন দেখবা যে 2-3টা ক্লাস জমে গেছে, আর কখনো ইচ্ছা করবে না, মনে হবে যে 2-3টা ক্লাস করতে গেলে তো এখন 5-6 ঘন্টা ক্লাস করতে হবে, এত ক্লাস কেমনে করব। এই যে এটার পর থেকেই শুরু হবে কি যে থাক তাহলে ক্লাসগুলো বাদ দিই, আর তোমার করা হবে না। অলওয়েজ মনে রাখবা যে আমরা তো শুরু তো করি ঠিক আছে, বাট কয়জন শেষ করতে পারে, শেষ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, স্টার্টিংটা ইম্পর্টেন্ট না আসলে অতটা, কারণ স্টার্টিং সবাই করতে পারে, সবার মধ্যেই মোটিভেশন আসে, বাট যেই কয়েকজন শেষ পর্যন্ত হচ্ছে যে মোটিভেশনটা ধরে রাখতে পারে ওই ট্রেনের মতো, তারাও কিন্তু কি করে শেষ গন্তব্যে কিন্তু পৌঁছাইতে পারে। তো এটা ধরে রাখাটা বেশি ইম্পর্টেন্ট। স্টার্ট সবাই করবা, দেখা যাবে আজকে স্টার্ট করছো,
4-5 দিন পরে তোমার মোটিভেশন চলে গেছে, আবার 5-6 দিন পরে তুমি আবার স্টার্ট করছো, আবার 2 দিন পরে মোটিভেশন চলে গেছে। এটাকে ধরে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। যত কষ্টই হোক তোমাকে মানসিকভাবে হচ্ছে শক্তিশালী হইতে হবে, যে যাই আসুক, ঝড় ঝঞ্ঝাট যাই আসুক, আমি হচ্ছে যে লেগে থাকবো। তাইলেই দেখবা যে একটা সময় তোমার এই আগুনের দিন, একটা গান আছে না যে আগুনের দিন শেষ হবে একদিন, এরকম একটা গান আছে মনে হয়, একটা আগেকার দিনের বাংলা সিনেমায় একটা গান ছিল যে আগুনের দিন, মানে আমি ভালো বলতে পারি না এই গানটা, আসলে আমি গলা খুবই বাজে, বাট এই গানটা কিন্তু মিনিংটা হচ্ছে যে একদিন কিন্তু এই দিনটা শেষ হবে, একটা সময় কিন্তু অ্যাডমিশন, এই কষ্টকর জার্নি শেষ হবে। তো তখন দেখা যাবে যারা এই কষ্টকর জার্নি শেষ পর্যন্ত করছে তারা ভালো করতেছে, যারা করতে পারে নাই তারা এই তো মানে ব্যর্থ আসলে বলা ঠিক না, লাইফে আমি কখনোই কাউকে ব্যর্থ বলি না, বাট আপাত দৃষ্টিতে হচ্ছে যে তারা হতাশ হয়ে যাবে, অ্যাডমিশনে কোনো জায়গায় চান্স না পেয়ে মানুষের কথা শোনা লাগবে, ব্যাপারটা এরকম আর কি। ওকে, ক্রিপ্টোজেম আছো, ওয়ালাইকুম আসসালাম। সবাই তাহলে হচ্ছে একটু শেয়ার করো, আমরা হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা ক্লাসটা নেওয়ার চেষ্টা করব, সবাই একটু শেয়ার করো। আমি আজকে একটু কমেন্টগুলো পড়েই শেষ করে দিচ্ছি। মারুফ তাজ ভাই, আপনি ডেইলি কত আওয়ার স্টাডি করতেন? আমি ডেইলি হচ্ছে তোমার কত 7-8 ঘন্টা, মানে অ্যাডমিশনের সময় বা এইচএসসি টাইমে, এর বেশি করি নাই, ঠিক আছে? 12-14 ঘন্টা করি নাই, করছি এটা বলতে ভুল বলবো, হয়তো পরীক্ষার আগে কয়েকদিন আগে হয়তো একটু 10-12-14 ঘন্টা পড়ছি, বাট ওভারঅল 7-8 ঘন্টা ছিল, সারা বছর এইভাবেই পড়ছি আসলে। ওকে, এজাজ আহমেদ চাঁপাইনবাবগঞ্জ থেকে, সিফাত মাহিন বরিশাল থেকে, মারিয়া আশরাফ ওকে ভাইয়া, আকিব মাহমুদ মাগুরা থেকে, খাগড়াছড়ির পাহাড় থেকে, আচ্ছা কোনো সমস্যা নাই। খাদিজা আক্তার লিজা, অনেকদিন পরে ভাইয়া আপনাকে দেখতে পেলাম, কেমন আছো তুমি? আমি অনেকদিন পরে তোমার কমেন্টটা পড়ছি। সাকিব হাসান ফ্রম সাতক্ষীরা, আচ্ছা। মুশফিক রূপস, হ্যাঁ আমরা শুরু করে দিব ক্লাসটা। খাগড়াছড়ি সাজেক থেকে, তাহলে তো খুবই জোস। সাজেকে আমি গিয়েছিলাম, এটা খুবই জোস একটা জায়গা, ভিউটা অনেক সুন্দর পাহাড় থেকে ভিউটা। উমনো রাঙ্গামাটি থেকে সাকিব হাসান সাতক্ষীরা, সাদিকা জাহান পাপিয়া মাদারীপুর থেকে, আচ্ছা। জুবায়ের, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? এসকে তাজ মাগুরা থেকে, মাইমুনা মৌ পাবনার চাটমোহর থেকে। আতিক হাসান ভাই, আপনার কোনো অফলাইন ব্যাচ আছে কি না? অফলাইন ব্যাচ আপাতত নাই আসলে। আমার সত্যি কথা যদি বলি, আমার নিজের প্ল্যান আছে ঢাকায় হচ্ছে যে 1 বা 2টা অফলাইন ব্যাচ খোলা, এটা হয়তো এই বছর চেষ্টা করবো, এই বছরের শেষের দিকে, না হইলে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, সব ঠিকঠাক থাকে, তাহলে পরের বছরের প্রথমে, ঠিক আছে? কারণ আমার ফাইনাল পরীক্ষাটা শেষ হওয়ার পরে আমি আসলে আপাতত এখনই অফলাইন ব্যাচ নিয়ে আসলে ব্যস্ত হতে চাচ্ছি না, একটু এনজয় করতে চাচ্ছি, কারণ 5 বছর তো মেডিকেল কোর্স শেষ করলাম, করে এখন একটু এই 3-4 মাস একটু শান্তিতে থাকতে চাই। অফলাইন ব্যাচ নিলে একটু খাটাখাটনি বেশি, তো আমি চাচ্ছি যে এখন আপাতত একটু অনলাইনটাকেই ফোকাস করে 5-6 মাস পরে আস্তে আস্তে হচ্ছে অফলাইনে শিফট করা, ঠিক আছে? বাট তখন অনলাইনও থাকবে, সমস্যা নেই, বাট তখন অফলাইন অনলাইন দুইটাই চলবে। ওকে, হ্যাঁ শুরু করি। ফারদিন আহমেদ ভাইয়া ধানমন্ডি থেকে, আচ্ছা ঠিক আছে। তো আমি তো তোমাদের কমেন্টগুলো হচ্ছে যে দেখলাম, ওপেন করে রাখি। এটা আসলে একটু ঝামেলা। ওকে, আমি একটু চেক করি, দাঁড়াও। ইউটিউবে, আচ্ছা দাঁড়া একটু, দাঁড়াও আমি একটু চেক করে নেই। ইউটিউবটাতে আমি আগেই বলে রাখছি একটু ঝামেলাই হয়, ঠিক আছে? এখন ঠিক আছে ইউটিউবে। ওকে, আমি একটু ফেসবুকটাও চেক করি, ফেসবুকের কমেন্টগুলোও চেক করি। আজকে দেখি দুইটাই খোলা রাখি সামনে, যখন যেটা হচ্ছে যে কানেক্ট হয়। একটু দাঁড়াও, আমি হচ্ছে ল্যাপটপটা অন করি, আমি দুইটাতে দুইটা খোলা রাখতেছি, ঠিক আছে? মানে দুইটাতেই আমি হচ্ছে যে একটাতে ইউটিউব আর একটা ফেসবুক খোলা রাখতেছি। আজকে একটু চেক টেক করবো সব, যে আসলে মানে ক্লাস কি মাঝখানে অফ হয়ে গেল কি না, এগুলো আমি একটু আজকে চেক করবো। হ্যাঁ, গতকাল আসলে এভাবে চেক করতে পারি নাই, তো বুঝি নাই। আমি একটু দুইটা পাশে হচ্ছে যে খোলা রাখি। একটু দাঁড়াও, হ্যাঁ আমরা শুরু করছি, তার আগে জাস্ট একটু চেক করি। হ্যাঁ ঠিক আছে, ওকে একটু দাঁড়াও, আমি হচ্ছে আচ্ছা ঠিক আছে। আমার এটার তো ভিডিও চলতেছেই ভালোই, আলহামদুলিল্লাহ চলতেছে, সবই ঠিকঠাক মতোই চলতেছে। চাঁদপুর থেকে হচ্ছে যে দেখছো অনেকেই। মেহেদি ডিগ্রি কলেজ থেকে পূর্ণতা ভট্টাচার্য, শিহাবুদ্দিন হচ্ছে খাগড়াছড়ির দাওয়াত দিয়েছে আমাকে। ওকে, কোনো সমস্যা নেই, আসলে অবশ্যই দেখা করব। জাহিদ হাসান চাঁদপুরে কেউ কি আছেন? আচ্ছা, রজনী রোজা ভাইয়া রিপ্লাই দেন। আচ্ছা এই তো রিপ্লাই দিছি। জান্নাতুল ফেরদৌস ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। কুষ্টিয়া থেকে আছে হচ্ছে আমাদের সাথে বর্ষা আছে,
শুভ আছে কিশোরগঞ্জ থেকে, ফাহমিদা শুভ, বা তারপর সুজনা ইসলাম হচ্ছে টাঙ্গাইল থেকে। আচ্ছা, টাঙ্গাইলের মানুষজন পাওয়া গেছে, খুবই ভালো। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। আমি এখন ফেসবুকের কমেন্টগুলো আসলে পড়তেছি। কাউসার আহমেদ, মিফতা জান্নাত ঝিনাইদহ কেসি কলেজ থেকে বলছো, হাসান আহমদ আচ্ছা যশোর থেকে, দীপা শর্মা কিশোরগঞ্জ থেকে, বিএফ শাহিন সিলেট থেকে হচ্ছে শাহরিয়ার আছো আমাদের সাথে, ওকে। পুনম দেবী ভক্ত, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ক্লাসটা এখনই শুরু করব, ওকে ওকে। অনেকেরই কমেন্ট দেখলাম, তাহলে তোমরা থাকো এবং তোমরা হচ্ছে যে একটু ভিডিওগুলো শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের সাথে, ঠিক আছে? যারা যারা এখনো শেয়ার করো না, একটু শেয়ার করে দাও। যত বেশি শেয়ার করবা তত মানুষ দেখলে আমরা আরও বেশি মোটিভেটেড হই। আর আরেকটা জিনিস হচ্ছে যে বন্ধুদেরকে হচ্ছে যে কমেন্টে মেনশন করো, যার যত ফ্রেন্ড আছে একটু কমেন্টে সবাইকে হচ্ছে যে মেনশন করতে থাকো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা স্টার্ট করি আজকে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগের দিন আমি তোমাদের আসলে যেখান থেকে পড়াইছি তারপর থেকে শুরু করি। আগের দিন আমি এগুলো সব পড়ায় ফেলছি, আমি একটু দ্রুত চলে যাই। হ্যাঁ, আমি একটু আমার এই লেকচারটা একটু এখানে চলে যাই। তোমাদের আগের দিন হচ্ছে যে অনেক কিছুই পড়াইছি, আজকে আমরা প্রচ্ছেদন থেকে শুরু করব। আচ্ছা, তো প্রচ্ছেদন জিনিসটা কি? তো প্রথমে যদি তোমাদেরকে বলা হয় যে প্রচ্ছেদন কি ইংলিশে বলা হয় ট্রান্সপিরেশন। বা বাংলায় বলা হয় হচ্ছে তোমার প্রচ্ছেদন। তাহলে ট্রান্সপিরেশন, যেটার বাংলা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে প্রচ্ছেদন। আচ্ছা, তো এখন একটা জিনিস একটু খেয়াল করো যে প্রচ্ছেদন কি। আগে আমরা একটু ভিজুয়ালাইজ করি। প্রচ্ছেদন হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেই শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ বায়বীয় অঙ্গ, বিশেষ করে হচ্ছে যে পাতার মাধ্যমে বাষ্পাকারে হচ্ছে যে পানি বের করে দেয়, তাকেই হচ্ছে প্রচ্ছেদন বলে। তাহলে যেই শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ বায়বীয় অঙ্গ মেইনলি হচ্ছে পাতার মাধ্যমে হচ্ছে বাষ্পাকারে পানি বের করে দিচ্ছে, তাকেই আমরা কি বলতেছি? প্রচ্ছেদন বলতেছি। যেমন দেখো এই যে দেখো, এই শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে বাষ্পাকারে বায়বীয় অঙ্গ মেইনলি পাতার মাধ্যমে হচ্ছে পানিগুলারে বের করে দিচ্ছে, এটাই হচ্ছে প্রচ্ছেদন। আচ্ছা, বা ইংলিশে বলা হয় ট্রান্সপিরেশন। আচ্ছা, তো সংজ্ঞাটা এখানে আমি লিখে দিছি যে উদ্ভিদের বায়বীয় অঙ্গ হতে, এই বায়বীয় অঙ্গের পাশে ব্র্যাকেটে হচ্ছে পাতা লেখো সংজ্ঞায়। মানে বায়বীয় অঙ্গ বলতে আসলে অনেক কিছুকেই বুঝায়, বাট মেইনলি হচ্ছে পাতা। তো অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়াটাই হচ্ছে প্রচ্ছেদন। আচ্ছা, এখন একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে উদ্ভিদ প্রচ্ছেদনের মাধ্যমে যেই পরিমাণ হচ্ছে যে তোমার পানি শোষণ করে, সেই শোষিত পানির মাত্র 1% কাজে লাগে। কয় পার্সেন্ট কাজে লাগে? মাত্র 1% হচ্ছে তার কাজে লাগে, আর 99% পানি হচ্ছে সে বের করে দেয়। তার মানে সে যতটুকু পানি শোষণ করছে তার মাত্র 1% তার কাজে লাগতেছে, 99%ই সে বের করে দিচ্ছে। তাহলে এটা কি এক ধরনের অপচয় না? অপচয়। কিন্তু এই জন্য বিজ্ঞানী কার্টিস, এটা অবজেক্টিভে আসতে পারে, বিজ্ঞানী কার্টিস প্রচ্ছেদনকে হচ্ছে প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল বলেছেন। 9-10-এ পড়ছো, প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল বলা হয়। কেন বলা হচ্ছে অমঙ্গল? বলার কারণ হচ্ছে এই যে বাষ্পাকারে পানি বের করে দিচ্ছে, তাহলে অতিরিক্ত মানে 99% পানি বের করে দিচ্ছে, তাহলে পানির অপচয় হচ্ছে। আবার এই পানি বের করে দিতে হচ্ছে যে শক্তির খরচ হচ্ছে, মানে এরকম আরো অনেক ধরনের সমস্যা হচ্ছে। এই জন্য এটারে অমঙ্গল বলছে। কিন্তু প্রয়োজনীয় কেন? কারণ প্রচ্ছেদনের মাধ্যমে কি হয়? উদ্ভিদ হচ্ছে পানি শোষণ করতেছে। আবার প্রচ্ছেদনের মাধ্যমে হচ্ছে যে উদ্ভিদ বায়ুমণ্ডলের জলবায়ু বা আবহাওয়াকে কন্ট্রোল করতেছে। যে এলাকায় গাছপালা বেশি, সে এলাকায় প্রচ্ছেদন বেশি হয়, ফলে সে এলাকার বাতাসে কি থাকে? জলীয় বাষ্প বেশি থাকে, ফলে বৃষ্টি বেশি হয়। তার মানে পরিবেশকে ঠান্ডা রাখতেছে, উদ্ভিদ নিজের প্রয়োজনীয় পানি শোষণ করতেছে। আবার আমরা জানি যে পানি শোষণ করার সময় কিছু কিছু খনিজ লবণও পানির সাথে চলে আসতেছে, তার মানে অনেক কিন্তু গুরুত্বপূর্ণ কাজেও হেল্প করতেছে। এই কারণে প্রচ্ছেদনকে হচ্ছে প্রয়োজনীয় অমঙ্গল বলছে। ঠিক আছে, যদি আসে সৃজনশীলের ক্ষতে আসতে পারে, সুন্দর করে ব্যাখ্যা করবা। এখন একটা মেশিন আছে, সেই মেশিনটার নাম হচ্ছে গ্যানং পটোমিটার। এই গ্যানং পটোমিটারের সাহায্যে হচ্ছে প্রচ্ছেদনের হার নির্ণয় করা যায়। তাহলে এটা মেডিকেলে একবার আসছিল যে কোন যন্ত্রের মাধ্যমে হচ্ছে প্রচ্ছেদনের হার নির্ণয় করা যায়, তাহলে অ্যান্সার হবে গ্যানং পটোমিটারের সাহায্যে প্রচ্ছেদনের হার নির্ণয় করা যায়। তাহলে আমরা একটু ভিজুয়ালাইজ করি। আমার কথা হচ্ছে কি যে কোনো একটা জিনিস পড়লে সেটাকে আমরা ফিল করে পড়বো, কারণ ইন্টারঅ্যাক্টিভ বোর্ডের একটা মেইন সুবিধা হচ্ছে যে এখানে কোনো কিছুকে হচ্ছে যে আমরা ফিল করে পড়তে পারি, মানে জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারি। দেখো এই যে এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত গ্যানং পটোমিটার। এই গ্যানং পটোমিটার যন্ত্রের মাধ্যমে কি করা যায়? প্রচ্ছেদনের হার নির্ণয় করা যায়। ঠিক আছে, ওকে। দেখো এই যে এখানে হচ্ছে গাছটাকে হচ্ছে এখানে
রাখা হয়। এর নিচে হচ্ছে তোমার একটা এয়ার টাইট একটা কন্টেইনার থাকে, মানে বায়ুশূন্য বা বায়ুরোধী একটা কন্টেইনার থাকে। তো গাছ থেকে যে প্রস্বেদন হয় সেই বাষ্পাকারে হচ্ছে পানিগুলো এই পানির মধ্যে চলে আসে। আর আমরা তো সবাই জানি যে একটা পানির মধ্যে, ধরো একটা পানির মধ্যে তুমি স্ট্র দিছো, স্ট্র দিয়ে মনে করো তুমি ফু দিছো, ফু দিলে কি হবে? বুদবুদ আসবে না, পানির মধ্যে বুদবুদ তৈরি হবে। এখানেও সেম হয় যে প্রস্বেদনের মাধ্যমে কি বাষ্পাকারে পানি হচ্ছে, তাহলে সেই বাষ্পগুলো যখন এই পানির ভিতরে চলে যায় তখন সেখানে এয়ার বাবল তৈরি হয়। এই যে দেখো এয়ার বাবল তৈরি হচ্ছে, ঠিক আছে, এয়ার বাবল তৈরি হয় এবং সেই এয়ার বাবলের পরিমাণ দেখে প্রস্বেদনের হার নির্ণয় করা হয়। যদি বেশি বেশি এয়ার বাবল হয় প্রস্বেদন বেশি হবে, যদি দেখা যায় যে কম এয়ার বাবল তার মানে প্রস্বেদন কম হচ্ছে আর কি। বুঝতে পারছো? মানে মোটামুটি এটা একটা মেকানিজমটা বললাম, তোমাদের এত কিছু লাগবে না, তোমরা জাস্ট মনে রাখবা যে গ্যানং পটোমিটারের সাহায্যে প্রস্বেদনের হার নির্ণয় করা যায়। ওকে, শেষ। এবার আসো হচ্ছে প্রকারভেদ, এটা খুব ইম্পর্টেন্ট। প্রস্বেদনকে আমরা মেইনলি হচ্ছে 3টা ভাগে ভাগ করতে পারি। এটা মনে রাখবা কেমনে আমি একটু বলে দিই। এটা মনে রাখার একটা চমৎকার উপায় আছে। এটা মনে রাখার উপায় হচ্ছে পাতাল দিয়ে। কি দিয়ে মনে রাখবা? পাতাল। পাতাল, পাতালের পথে হচ্ছে বুঝতেই পারতেছো, এটা মানে হচ্ছে তোমার পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, তাতে হচ্ছে তোমার ত্বকীয় প্রস্বেদন, আর লতে হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। তাহলে প্রস্বেদন হচ্ছে মেইনলি 3টা ওয়েতে হতে পারে। এটা মনে রাখার উপায় হচ্ছে পাতাল, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, ত্বকীয় প্রস্বেদন, লেন্টিকুলার প্রস্বেদন, ঠিক আছে? 3 ধরনের আছে প্রস্বেদন। আচ্ছা, এটা খুব সহজ জিনিস। তাহলে আবার একটু দেখো, তাহলে প্রথমে আসো হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। আচ্ছা, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন বুঝতেই পারতেছো, এটা মেইনলি হচ্ছে তোমার পাতার মাধ্যমে হয় এই প্রস্বেদনটা, এই জন্য এটারে হচ্ছে তোমার পত্ররন্ধ্রীয় প্রস্বেদন বলা হয়, মানে পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে হয় মেইনলি। এখন পত্ররন্ধ্র হচ্ছে কোথায় কোথায় পাওয়া যায়? পত্ররন্ধ্র সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে পাতায়, এটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি পত্ররন্ধ্র পাওয়া যায় হচ্ছে পাতায়, বাট পাতা ছাড়াও কচি কাণ্ড, তারপর ফুলের বৃতি এবং পাপড়িতে হচ্ছে পত্ররন্ধ্র থাকে, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। আর টোটাল কত পার্সেন্ট প্রস্বেদন পত্ররন্ধ্রের মাধ্যমে হয়? 95 থেকে 98%, খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা কাহিনী আছে। 2 বছর আগে হাসান স্যারের বইয়ে এই সংখ্যাটা ছিল হচ্ছে 90 থেকে 95%, পুরাতন বইয়ে। বাট একবারে নতুন বইগুলোতে যদি খেয়াল করো দেখবে যে নতুন বইয়ে লেখা আছে 95 থেকে 98%। এটা গত বছর যখন আমি 21 ব্যাচে মেডিকেল স্টুডেন্টদেরকে যখন অ্যাডমিশন কোর্স করাইছিলাম, ও তখন ওইখানে যেয়ে দেখছি যে নতুন বই এটা চেঞ্জ করে দিছে। ঠিক আছে, এটা সবাই চেঞ্জ করে নিও, কারণ অনেকেই আছি আমরা হচ্ছে পুরাতন বই পড়ি। তো পুরাতন বই এটা হচ্ছে 90 থেকে 95%, বাট নতুন বইয়ের তথ্যটা মনে রাখতে হবে, কারণ নতুন বই থেকেই প্রশ্ন হয়। তাহলে এখন অ্যান্সার কিন্তু 95 থেকে 98%। তাহলে শতকরা 95 থেকে 98% প্রস্বেদন পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। আর যেহেতু পত্ররন্ধ্র মেইনলি পাতায় পাওয়া যায়, এই কারণে পাতাই হচ্ছে প্রস্বেদনের মেইন অঙ্গ। এগুলো আমরা পারবো। লেন্টিকুলার প্রস্বেদন কি? লেন্টিকুলার প্রস্বেদন হচ্ছে এটা লেন্টিসেলের মাধ্যমে হয়। আচ্ছা, লেন্টিসেল জিনিসটাকে আমি তোমাদেরকে একটু পরে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, আর ত্বকীয় প্রস্বেদন এটার পাশে লিখে রাখো, এর আরেকটা নাম হচ্ছে তোমার কিউটিকুলার প্রস্বেদন। এর আরেকটা নাম কি? কিউটিকুলার। কিউটিকুলার প্রস্বেদন কিউটিকলের মাধ্যমে হয়, এই কারণে এর আরেকটা নাম হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। কিউটিকুলার প্রস্বেদন অর্থাৎ এটা কিউটিকলের মাধ্যমে হয় দেখে এর আরেকটা নাম কিউটিকুলার প্রস্বেদন। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করি, আসো একটু ভিজুয়ালাইজ করাই। দেখো, এই যে লেন্টিকুলার প্রস্বেদন, ঠিক আছে? লেন্টিকুলার প্রস্বেদন কিসের মাধ্যমে হয়? লেন্টিসেলের মাধ্যমে হয়। আচ্ছা, লেন্টিসেল জিনিসটা কি? দেখো, এই ছবিটার দিকে লক্ষ্য করো। আমরা সবাই জানি যে উদ্ভিদের কিন্তু 2 ধরনের বৃদ্ধি হয়। এটা আমরা হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র চ্যাপ্টারে পড়বো। একটা হচ্ছে প্রাইমারি বৃদ্ধি, আর একটা হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি। তো প্রাইমারি বৃদ্ধি হচ্ছে যখন উদ্ভিদ হচ্ছে উপরে নিচে খালি মোটা হয়। ধরো আমার এই কলমটা, এটা যখন প্রাইমারি বৃদ্ধি হওয়া মানে এটা লম্বা হবে, আর সেকেন্ডারি বৃদ্ধির মাধ্যমে এটা হচ্ছে মোটা হবে। তাইলে উদ্ভিদের যখন সেকেন্ডারি বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদের কাণ্ডটা যখন আস্তে আস্তে এরকম মোটা হয়, সেকেন্ডারি বৃদ্ধির মাধ্যমে কাণ্ডটা যখন মোটা হয়, মোটা হওয়ার সময় সেটা জায়গায় জায়গায় হচ্ছে ফেটে যায় এবং কিছু ছোট ছোট ছিদ্র তৈরি হয়। এইগুলারই তোমার বলা হয় লেন্টিসেল। বুঝতে পারছো? তাহলে এবার আমাকে বলো তো, এখানে একটা বেসিক আছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার প্রশ্ন আসছে যে লেন্টিসেল কখন তৈরি হয়? সেকেন্ডারি বৃদ্ধির সময়। কারণ কেন? কারণ এইমাত্র বলছি যে প্রাইমারি বৃদ্ধির সময় উদ্ভিদ হচ্ছে সাইড মানে লম্বায় বড় হয়, আর সেকেন্ডারি বৃদ্ধির সময় হচ্ছে সাইড দিয়ে হচ্ছে মোটা হয়।
তাহলে সেকেন্ডারি বৃদ্ধির সময় যখন কাণ্ড হচ্ছে মোটা হয় তখন সেখানে জায়গায় জায়গায় যে ফেটে যায়, এই ফাটা জায়গাগুলোরে তোমার বলা হয় লেন্টিসেল, বা ফাটা ছিদ্রটাকে বলা হয় লেন্টিসেল। তো এই লেন্টিসেলের মাধ্যমে যে প্রস্বেদন হয় সেটা হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। আর মনে রাখবা যে টোটাল প্রস্বেদনের 1%, পার্সেন্টেজটা একটু মুখে বললাম, লিখেও দিলাম, যদি লিখতে পারো খুব ভালো। টোটাল প্রস্বেদনের 1% হচ্ছে লেন্টিসেলের মাধ্যমে হয়, ঠিক আছে? আচ্ছা, এবং এটা কিন্তু 24 ঘন্টাই হয়। আচ্ছা, একটা মজার জিনিস, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন সেটা কিন্তু রাত্রের বেলা হয় না। কেন রাত্রের বেলা হয় না? কারণ ম্যাক্সিমাম উদ্ভিদে হচ্ছে রাত্রের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে। তো পত্ররন্ধ্র বন্ধ থাকলে তার প্রস্বেদন হবে না, এই কারণে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন হচ্ছে শুধুমাত্র দিনের বেলায় হয় ম্যাক্সিমাম উদ্ভিদে। কিন্তু লেন্টিকুলার প্রস্বেদন 24 ঘন্টাই হয়, কারণ গাছের কাণ্ডের মধ্যে যে ফাটা ফাটা ছিদ্র আছে এটা কি রাত্রের বেলা অফ হয়? এটা তো সবসময়ই থাকবে, ছিদ্র মানে তো ছিদ্রই, সবসময় থাকবে। এই কারণে লেন্টিকুলার প্রস্বেদন 24 ঘন্টাই হবে, সবসময় হবে, এবং 1% হবে। এবার আসা হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। এই যে দেখো এখানে একটা কালো দাগ চলে আসছে, সমস্যা নাই, এটা হচ্ছে ধরো একটা কচুর পাতা, কথার কথা। তোমরা সবাই গ্রামে খেয়াল করছো কিন্তু যে একটা কচুর পাতার উপরে পানি দিলে দেখবা যে এই যে পানিগুলো একসাথে হচ্ছে জমা হয়ে যায়, তাই না? আচ্ছা, কেন হয়? কারণ কচু পাতার উপরে এক ধরনের কিউটিন নির্মিত এক ধরনের হচ্ছে লিপিড জাতীয় পদার্থের আবরণ থাকে। ধরো আমার এই হাতটা, ধরো এই হাতের তালুটা মনে করো কচু পাতা, তাহলে এই হাতের তালুর উপরে মানে কচু পাতার উপরে এক ধরনের স্নেহ জাতীয় পদার্থের হচ্ছে একটা আবরণ থাকে, যেটা আবার কিউটিন নির্মিত, মানে কিউটিন প্লাস স্নেহ জাতীয় পদার্থ মিলে একটা মোম জাতীয় একটা আবরণ তৈরি করছে। এই আবরণটাকে বলা হয় কিউটিকল। তাহলে কিউটিকল জিনিসটা কি? কিউটিকল জিনিসটা হচ্ছে কিউটিন নির্মিত প্লাস লিপিড বা স্নেহজাতীয় পদার্থ দ্বারা গঠিত এক ধরনের মোম জাতীয় আবরণ, যেটা হচ্ছে পাতার উপরে এবং নিচের ত্বকে দুই সাইডেই থাকতে পারে, উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে। এটাই হচ্ছে কিউটিকল। আর কচু পাতার মধ্যে এটা অনেক বেশি থাকে, মানে কচু পাতার মধ্যে কিউটিকলের আবরণটা অনেক পুরু থাকে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এটাই হচ্ছে কিউটিকল, এবং সেই কিউটিকলের মাধ্যমে যে প্রস্বেদনটা হয় সেইটাকে বলা হয় কিউটিকুলার প্রস্বেদন। ক্লিয়ার? একবারে ইজি। তাহলে কিউটিকল কি? মনে রাখবা দুইটা জিনিস দিয়ে গঠিত, কিউটিন প্লাস লিপিড জাতীয় পদার্থ দিয়ে গঠিত একটা আবরণ, যেটা হচ্ছে পাতার উপর এবং নিচের ত্বকে পাওয়া যায়, এটাই হচ্ছে কিউটিকল, ঠিক আছে? অনেকে এটারে মোম জাতীয় আবরণও বলে, ঠিক আছে? ওকে, তাহলে এই কিউটিকলের মাধ্যমে যদি কোনো প্রস্বেদন হয় সেটা হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। এটাও 24 ঘন্টাই হয়। কেন? কারণ এই যে মোম জাতীয় পদার্থের আবরণ তো 24 ঘন্টাই থাকে, তো এটা 24 ঘন্টাই হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আসো পত্ররন্ধ্রীয় প্রস্বেদন আর ত্বকীয় প্রস্বেদন বা কিউটিকুলার প্রস্বেদনের মধ্যে একটা পার্থক্য আমরা একটু দেখি। বুঝতেই পারতেছো, এটা পত্ররন্ধ্রের মাধ্যমে হয়, এটা কিউটিকলের মাধ্যমে হয়। বাকিটা আমার মনে হয় পারবা। পত্ররন্ধ্র বন্ধ থাকলে বুঝতেই পারতেছো এটা বন্ধ থাকবে, আর ত্বকীয় প্রস্বেদন হচ্ছে সবসময়ই চলবে। এটা পত্ররন্ধ্র অফ থাকুক বা অন থাকুক কোনো সমস্যা নেই, এটা সবসময়ই চলবে আর কি। আর এটা আমি যে বলছি এখানে একটু ভুল আছে, এটা পুরাতন বইয়ের হিসাব, কারণ লেকচারটা আসলে আমরা দুইটা বই মিলা বানাইছি, তো এই কারণে 90-95 হয়ে গেছে, কোথাও 95-98 হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি এখন অ্যান্সারটা হচ্ছে 95 থেকে 98 নতুন বই অনুযায়ী, ঠিক আছে? ওকে, আর বুঝতেই পারতেছো যে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, তাহলে এখানে রক্ষী কোষের ভূমিকা আছে, একটু পরেই পড়বো রক্ষী কোষ জিনিসটা কি, আমরা একটু পরেই দেখব। আর এখানে হচ্ছে রক্ষী কোষের কোনো ভূমিকা নেই আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এইটুকু জিনিস আমরা পারলাম। ওকে, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা পারবো। আমরা দ্রুত চলে যাই কারণ এগুলো ইজি জিনিস। এখন আসো পত্ররন্ধ্রের গঠন। এখন আমি যা পড়াবো সেটা সৃজনশীলে কাজে লাগবে। এখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন পড়তে হবে, একটা হচ্ছে পত্ররন্ধ্রের গঠন, আর একটা হচ্ছে তোমার পত্ররন্ধ্র তিনটা শারীরবৃত্তীয় কাজে ভূমিকা রাখে। এই তিনটা প্রশ্ন কলেজ ভর্তি পরীক্ষা বলো, কলেজের পরীক্ষা বলো অথবা এইচএসসি পরীক্ষা বলো, প্রচুর আসে সৃজনশীলে। তাহলে এই দুইটা টপিক এখন খুব ভালো মতো মনোযোগ দিয়ে পড়বো, এটা সৃজনশীলে কাজে লাগবে মেইনলি ঘতে। তাহলে প্রথম জিনিসটা হচ্ছে পত্ররন্ধ্রের গঠন। তাহলে আমরা একটু গঠনে চলে যাই, দাঁড়াও একটা ছবি দেখি। দেখো, এটা হচ্ছে পত্ররন্ধ্র। তোমরা কি বলতে পারবা যে পত্ররন্ধ্রকে ইংলিশে কি বলা হয়? পত্ররন্ধ্রকে হচ্ছে ইংলিশে স্টোমাটা বলা হয়, স্টোমাটা। আচ্ছা, ভিডিও তো চলতেছে, আমি একটু দেখি সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, ভিডিও তো ঠিক আছে, আজকে দুইটাই চলতেছে, ভালোই। আমি একটু পরে তোমাদের প্রশ্নগুলো আবার দেখব, তোমাদের সাথে একটু গল্প করব 2-4 মিনিট পরে। আচ্ছা, তাহলে পত্ররন্ধ্রকে ইংলিশে তোমার বলা হয় স্টোমাটা। তাহলে এটা হচ্ছে পত্ররন্ধ্রের গঠন। তাহলে প্রথমে কি বলবা যে পত্ররন্ধ্র হচ্ছে তোমার দুইটা জিনিস দিয়ে গঠিত। একটা হচ্ছে এই যে মাঝখানের যে ছিদ্রটা দেখতেছো, পত্ররন্ধ্রীয় হচ্ছে তোমার ছিদ্র থাকবে, এবং সেই ছিদ্রটাকে চারপাশ থেকে হচ্ছে তোমার দুইটা
অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ হচ্ছে সেই ছিদ্রটাকে হচ্ছে চারপাশ থেকে হচ্ছে ঢেকে রাখবে। এটাই হচ্ছে তোমার পত্ররন্ধ্র। তাহলে একবার ইজি। তাহলে দুইটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ মাঝখানে একটা ছিদ্রকে চারপাশ থেকে হচ্ছে গার্ড দিয়ে রাখবে। এই কারণে ইংলিশে এই কোষগুলোরে বলা হয় গার্ড সেল, কারণ এগুলা গার্ড দিচ্ছে, আর বাংলায় বলা হয় রক্ষীকোষ। ঠিক আছে? তাহলে দুইটা অর্ধচন্দ্রাকৃতির, দেখেই বুঝতে পারতো মাঝখানে হঠাৎ করে আচ্ছা আমি একটু হচ্ছে যে খেয়াল করতেছি, ওই যে যেটা হয় আসলে মানে ওয়াইফাই আসলে কিছু তো করার নাই, কারণ অনেকগুলা ডিভাইস আসলে রান করে, বুঝছো? তো যেটা প্রবলেম হয় যে মাঝখানে 5 থেকে 10 সেকেন্ডের জন্য ওই যে যেটা বলছিলাম যে ওয়াইফাইটা একটু চলে গেছিল, সত্যি কথা, আবার মনে হয় যে এখন চলে আসছে। ঠিক আছে? কিন্তু প্রবলেম যেটা হয় যে যেমন ধরো ফেসবুকের ভিডিওটা কিন্তু স্টিল চলতেছে, কারণ ওই যে বলছিলাম যে ফেসবুক দেখা যায় 10, 15, 20, 25 সেকেন্ডও যদি নেট চলে যায় ফেসবুক ধরে রাখতে পারে। কিন্তু ইউটিউবের প্রবলেমটা হচ্ছে যে ইউটিউবে যে কোনো কারণে হচ্ছে যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা গ্যাপ হলেই ইউটিউব অফ হয়ে যায়। যেমন এই যে এইমাত্র দেখলাম যে ইউটিউব অফ হয়ে গেছে। মানে এখন আসলে আর কি বলবো বলো, নেট কিন্তু আসলে আছে, জাস্ট হয়তো 5 সেকেন্ডের জন্য চলে গেছিলো, আবার চলে আসছে। তো এটাই হচ্ছে ঝামেলা। ঠিক আছে? আমি দেখি কথা বলবো, কথা তো একবার বলছি, আর আবার একটু ঝাড়ি টাড়ি মারতে হবে, বাট তারপরও আসলে মানে বাংলাদেশে একটু ঝামেলা। এই কারণে দেখা যায় যে আমাদের দেশে মনে হয় যে অন্যান্য অনেক প্ল্যাটফর্মই দেখছি যে মনে হয় কোনো প্ল্যাটফর্মই হয়তো বা একসাথে তোমার হচ্ছে যে ফেসবুক আর ইউটিউবে হচ্ছে যে লাইভ স্ট্রিমিংটা হচ্ছে করে না। এটা একটা মেইন কারণ। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে ভাই অন্য কোথাও তো একসাথে হচ্ছে যে ইউটিউবেও লাইভ স্ট্রিমিং করে না। এটার একটা মেইন কারণ আসলে এটা, ইউটিউবের লাইভ স্ট্রিমিংটা একটু ঝামেলা। এই 10-5 সেকেন্ডের জন্য নেট চলে গেলেই ভিডিও শেষ হয়ে যায়। ইউটিউবটা একটু প্যারা দেয় আর কি, আর ফেসবুকটা একটু ভালো আছে এই তুলনায়। তো আমি আগেই তোমাদেরকে বলে রাখছি, আজকে ভিডিওর প্রথমেও বলছি যে যদি কোনো কারণে দেখো যে ইউটিউবে ভিডিও আটকে গেছে, আগে তোমরা একটু এফবিটা চেক করবা, কয়েক সেকেন্ড অপেক্ষা করো, আশা করি হচ্ছে যে ফেসবুকে দেখবা যে ভিডিওটা চলতেছে। ঠিক আছে? এখন আর তো কিছু করার নাই, তাহলে আমরা কন্টিনিউ করি, আর কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে যে ভিডিওটা পরবর্তীতে ফেসবুক থেকে ডাউনলোড করে আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব। গতকালের ক্লাসটা যেমন আপলোড দিছি, আজকে ক্লাসটা আপলোড দিব, সমস্যা নেই। ঠিক আছে? এখন আর কি করব, নেট আছে আসলে, এখন বলেও লাভ নেই, 5 সেকেন্ডের জন্য এখন যাইতেই পারে, এখন ফোন দিয়েও আসলে লাভ হয় না ওদেরকে। ঠিক আছে? তাহলে আমরা কন্টিনিউ করি। তাহলে যেখানে ছিলাম আবার একটু বলি যে মাঝখানে একটা ছিদ্র থাকবে, সেই ছিদ্রটার চারপাশে হচ্ছে তোমার দুইটা অর্ধচন্দ্রাকৃতির হচ্ছে রক্ষীকোষ, তাকে গার্ড দিয়ে রাখবে। এই কারণে ইংলিশে এই কোষগুলোরে বলা হয় গার্ড সেল, বাংলায় বলা হয় রক্ষীকোষ। ঠিক আছে? আর রক্ষীকোষে হচ্ছে প্রত্যেকটা রক্ষীকোষে একটা করে, একটার বেশি কিন্তু না, একটা করে হচ্ছে তোমার নিউক্লিয়াস থাকবে, ঘন সাইটোপ্লাজম থাকবে, আর এই যে অনেকগুলা হচ্ছে সবুজ সবুজ হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে। তো তাহলেই গঠনটা তোমরা কি পরীক্ষায় লিখতে পারবা না? একবারে সহজ, 3-4 লাইনের হচ্ছে গঠন, আর হচ্ছে এই চিত্রটা হচ্ছে এঁকে দিবা। এখন এই চিত্রটা আঁকতে গেলে একটা জায়গায় স্টুডেন্টরা সবাই ভুল করে। সেই ভুলটা কি? ওরা যখন রক্ষীকোষ আঁকে মনের সুখে কি করে, নিউক্লিয়াস দিতেই থাকে। একটা নিউক্লিয়াস দিছে, আরেকটা দেয়, আরেকটা দেয়, আরেকটা দেয়, আর টিচাররাও এখানে মনের সুখে কি করে, গ্যাচাং গ্যাচাং করে কাইটা 0 দিয়ে দেয়। কারণ ওই যে রক্ষীকোষে নিউক্লিয়াস থাকবে কয়টা, একটাই থাকবে। এটা কিন্তু খেয়াল রেখো, এই ভুলটাই সবসময় হয়। তো তোমরা যখন ছবি আঁকবা অবশ্যই কিন্তু নিউক্লিয়াস দিবা হচ্ছে একটার বেশি নিউক্লিয়াস দেওয়া যাবে না। একটা নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট দিবা অনেকগুলা, আর সাইটোপ্লাজম দিবা অনেক বেশি, গোলা মানে ডট 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 দিয়ে অনেক সাইটোপ্লাজম দিয়ে দিবা। এটাই হচ্ছে তোমার একটা পত্ররন্ধ্রের হচ্ছে গঠন। আর আশেপাশের সহকারী কোষ যদি আঁকো ভালো, না আঁকলেও সমস্যা নাই, কারণ মেইনলি এইটুকুই হচ্ছে তোমার পত্ররন্ধ্র। ঠিক আছে? তাহলে আশা করি আমরা পারবো। আর যারা যারা হচ্ছে যে ইউটিউবে ভিডিওটা আটকে গেছে, আশা করি তারা হচ্ছে ফেসবুকে চলে আসছো। ঠিক আছে? একটু ঝামেলা, এখন আসলে আর কি করব। ওকে, তাহলে আমরা একটু কন্টিনিউ করি। এরপরে আসো আমরা একটু কিছু এখান থেকে কিছু অবজেক্টিভ পড়ি। অবজেক্টিভটা হচ্ছে যে তোমার প্রজাতির উপর ভিত্তি করে, ঠিক আছে, তোমার হচ্ছে যে প্রজাতির উপর নির্ভর করে প্রতি বর্গ সেন্টিমিটার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে হয় 18 সালে মেডিকেলে আসছে যে পাতার প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায়, প্রজাতির উপর ভিত্তি করে পাতার প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় 1000 থেকে 60,000টা হচ্ছে তোমার পত্ররন্ধ্র হচ্ছে থাকতে পারে। খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ এইচএসসির জন্য, মেডিকেলের জন্য, ভার্সিটির জন্য। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটারে 1000 থেকে 60,000 হচ্ছে তোমার পত্ররন্ধ্র থাকতে পারে। আর ম্যাক্সিমাম উদ্ভিদে পত্ররন্ধ্র হচ্ছে তোমার দিনের বেলায় খোলা থাকে, কিন্তু দিনের কোন সময়টায় সবচেয়ে বেশি ওপেন থাকে? দিনের কোন সময়টায়? সেই সময়টা হচ্ছে সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টা।
তাহলে সেই সময়টা হচ্ছে সকাল 10টা থেকে 11টা, আর বিকাল হচ্ছে তোমার 2টা থেকে হচ্ছে 3টা। এই সময়টাই দিনের বেলা হচ্ছে যে সবচেয়ে বেশি হচ্ছে তোমার পত্ররন্ধ্র হচ্ছে ওপেন থাকে, ঠিক আছে। আর দিনের বেলা অন্য সময়ও ওপেন থাকে, বাট এই টাইমটাতে সবচেয়ে বেশি হচ্ছে খোলা থাকে, মানে একবারে পুরোপুরি খোলা থাকে পত্ররন্ধ্র। তাহলে 10টা থেকে 11টা আর বিকাল 2টা থেকে 3টায়। আচ্ছা, এখন চলে আসা হচ্ছে রাত্রের বেলা, তো বুঝতেই পারতেছো বন্ধ থাকে, বাট এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে পাথরকুচি। এই বেটা সব দিক দিয়েই ব্যতিক্রম। বলতে পারবা পাথরকুচি প্রজনন করে কিসের মাধ্যমে? পাতার মাধ্যমে প্রজনন করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পাথরকুচি প্রজনন হয় হচ্ছে পাতার মাধ্যমে। তাহলে এই পাতার মাধ্যমে প্রজনন করে, দেখবা যে ওইটা একটা ব্যতিক্রম জিনিস। আবার এখানে আরেকটা ব্যতিক্রম পাইছে হচ্ছে যে পাথরকুচিতে হচ্ছে রাত্রের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে। তাহলে এক্সেপশনগুলো অবজেক্টিভে আসে। আর মনে রাখবা নীল আলো হচ্ছে পত্ররন্ধ্র খোলা হচ্ছে ত্বরান্বিত করে, ব্যাস, বাকিগুলো তোমরা পড়ে নিও। আচ্ছা, এখন আসো এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে পত্ররন্ধ্র 3টা শারীরবৃত্তীয় কাজে ভূমিকা রাখে, এটাও সৃজনশীলে আসে। সেই 3টা কাজ কি কি? একটা হচ্ছে প্রচ্ছেদন, একটা হচ্ছে শালক সংশ্লেষণ, একটা হচ্ছে শ্বসন। তাহলে এই 3টা শারীরবৃত্তীয় কাজে হচ্ছে পত্ররন্ধ্র হচ্ছে ভূমিকা রাখে। কিভাবে রাখে আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করি। প্রচ্ছেদন তো বুঝতেই পারতেছো যে পত্ররন্ধ্রের মাধ্যমে হচ্ছে তোমার কি হয়, ওই ছিদ্রের মাধ্যমে হচ্ছে বাষ্পাকারে হচ্ছে পানি বের হয়ে যায়, ঠিক আছে। এইভাবে হচ্ছে সে প্রচ্ছেদনে ভূমিকা রাখে। শালক সংশ্লেষণে কেমনে ভূমিকা রাখে? ওই যে একটু আগে ছবিতে দেখছি, রক্ষী কোষে কি থাকে? রক্ষী কোষে হচ্ছে অনেকগুলা তোমার ক্লোরোপ্লাস্ট থাকে, আর ক্লোরোপ্লাস্ট থাকার কারণে রক্ষী কোষ কি করতে পারে? সূর্যের আলোকে হচ্ছে কাজে লাগায় শালক সংশ্লেষণ প্রক্রিয়াতে খাদ্য তৈরি করতে পারে। ফলে পত্ররন্ধ্র হচ্ছে খাদ্য তৈরিতেও ভূমিকা রাখে শালক সংশ্লেষণে। আর শ্বসনে কেমনে ভূমিকা রাখে? শ্বসনের জন্য কি দরকার? অক্সিজেন দরকার। তাহলে শ্বসনের জন্য প্রয়োজনীয় যে অক্সিজেন দরকার, সেটাও কিন্তু এই পত্ররন্ধ্রের মাধ্যমেই গাছের ভিতরে প্রবেশ করে। তাহলে শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ভিতরে ঢুকে, আর ভিতর থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু এই ছিদ্র পথেই বের হয়ে যায়। তার মানে এটা শ্বসনেও ভূমিকা রাখে। তার মানে টোটাল 3টা শারীরবৃত্তীয় কাজ, প্রচ্ছেদন, শালক সংশ্লেষণ আর শ্বসন, এই 3টা কাজেই হচ্ছে পত্ররন্ধ্র হচ্ছে ভূমিকা পালন করে। তাহলে এটা সৃজনশীলে আসলে লিখতে পারবা না যে পত্ররন্ধ্র গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কাজে ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। তাহলে 3টা শারীরবৃত্তীয় কাজের নাম লিখে জাস্ট 2-3 লাইন করে লিখে দিবা, যে প্রচ্ছেদনে কেমনে ভূমিকা রাখে, শালক সংশ্লেষণে কেমনে রাখে, আর শ্বসনের সময় কেমনে রাখে। একবারে ইজি, এগুলাই সৃজনশীল আসে। এখন দেখো আমরা কয়েকটা সৃজনশীল দেখি, তার আগে তোমাদেরকে একটু মনে করায় দেই, তোমরা কিন্তু নোট সাবমিট করবা। কথা কি ছিল যে তোমরা আমাদের 21টা যে ক্লাস হবে, তাহলে 21টা ক্লাসের মধ্যে প্রথম 7টা ক্লাসে যারা হচ্ছে যে টানা নোট শেয়ার করবে, সেখান থেকে আমরা হচ্ছে যে 3 জনকে আমি পার্সোনালি অ্যাডমিশন পর্যন্ত হচ্ছে মেন্টরিং করব। আর অ্যাডমিশনের সময়টা কিন্তু মেন্টরিংটা সবচেয়ে দরকার, কারণ অধিকাংশ স্টুডেন্টরাই কি করে, তোমরা আসলে কি হয় যে পড়াশোনা খারাপ করছো আসলে এর জন্য চান্স হয় নাই এরকম না, ম্যাক্সিমাম স্টুডেন্টরা আসলে বুঝেই না যে অ্যাডমিশনের পড়াটা কেমনে পড়বে, বা ও কিভাবে নিজের সমস্যাটা কাটা উঠবে, বা ও কিছুদিন পড়ছে মাঝপথে ওর কোচিংয়ের ধরো মার্কস কম আসতেছে, বা কোনো কারণে ও হতাশ হয়ে গেছে বা ডিপ্রেশনে পড়ে গেছে পড়াশোনার চাপে, কোনো একটা সমস্যার কারণে আর পড়তে পারতেছে না। এই গাইডলাইনগুলো বেশি লাগে। দেখা যায় যারা এভারেজ স্টুডেন্ট যারা, ওদের আসলে এই গাইডলাইনগুলো যদি একটু ঠিক মতো পায়, ওরা হচ্ছে অ্যাডমিশনে খুব ভালো করে। এই জন্য আমি ডিসাইড করছি যে যারা আমাদের এই ওয়ান শট এইচএসসি সিরিজের ক্লাসগুলোতে, মানে প্রথম 7টা ক্লাসে হচ্ছে যে রেগুলার নোট সাবমিট করবে আমাদের এই গ্রুপটাতে, ডিএমসি স্টেশন গ্রুপটাতে, আমি তাদেরকে হচ্ছে যে নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খুলে আমি পার্সোনালি হচ্ছে যে মনিটরিং করব, ঠিক আছে, বা মেন্টরিংও করবো একবার অ্যাডমিশন পর্যন্ত। এবং এই সুযোগটা যে শুধু 3 জনকে দিচ্ছি তা কিন্তু না, এরপরে কিন্তু আরও 3 জনের সুযোগ আছে। আমরা যদি 21টা ক্লাস নেই, তাহলে পরে 7টা ক্লাসে ধরো আরও 3 জন, তারপরে 7টা ক্লাসে আরও 3 জন, এরকম করে টোটাল 21টা ক্লাসে হচ্ছে 9 জন। এটা গেল হচ্ছে বায়োলজি। কেমিস্ট্রির যখন আমরা ক্লাস নিব, তাহলে সেখানেও আরও কিছু স্টুডেন্ট চলে আসবে। কেমিস্ট্রির নোট সাবমিট করলে সেখান থেকে আমরা এরকম 3 জন করে এরকম করব। আবার সামনে ধরো হচ্ছে আরেকটা সিরিজ চালু করতে যাচ্ছি অগাস্ট মাস থেকে, মানে পরের মাস থেকেই এমসিকিউ সিরিজ, মানে এটাই ওয়ান শট এমসিকিউ সিরিজ। তো এমসিকিউ সিরিজে এরকম হচ্ছে যে যারা একটু ক্লাস রিভিউ দিবে, প্লাস হচ্ছে যে ক্লাসের লিঙ্ক শেয়ার করবে। ওখানে তো আসলে নোট শেয়ার করার কিছু নাই, বাট লিঙ্ক শেয়ার করবে, পোস্ট দিবে যে ক্লাসটা কেমন লেগেছে, সেখান থেকে ধরো এরকম আরও 3 জন, এরকম করে অনেক মানুষকে আমরা আস্তে আস্তে সুযোগ দিব, ঠিক আছে। ওকে, তো তাহলে যারা যারা হচ্ছে যেরকম পার্সোনাল মেন্টরিং চাও, যে ভাইয়া তোমাদের পার্সোনাল মেন্টরিং করুক, তারা একটু কষ্ট করে আমাদের এই গ্রুপটাতে ডিএমসি স্টেশন, দেখো এই গ্রুপটাতে ক্লিক করলে তোমরা এরকম একটা হচ্ছে কভার ফটো পাবা। এখানে হচ্ছে নোট সাবমিট করবা, শর্ত হচ্ছে ক্লাস লিঙ্ক সহ। আর একটু 2-3 লাইন লিখবা যে তোমার কাছে ক্লাসটা কেমন লাগছে, তুমি কি রকম বুঝতে পেরেছো কিনা, প্লাস হচ্ছে ক্লাসের লিঙ্ক সহ, যাতে তোমার ওই নোটটা দেখে অন্যজনের পড়ার আগ্রহ জাগে, যাতে সে চাইলে কিন্তু ক্লাসের লিঙ্কে ক্লিক করে যাতে ক্লাসটা করতে পারে। এজন্য একটু কষ্ট করে হচ্ছে সাবমিট করো, ঠিক আছে। ওকে,
তাইলে এখন হচ্ছে স্ট্রোমা এবং স্টোমাটার মধ্যে পার্থক্য। এটা খুবই সহজ। স্ট্রোমা কি? এটা হচ্ছে দেখতে অনেকটা সেম, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। স্ট্রোমা হচ্ছে তোমার ওই যে ক্লোরোপ্লাস্ট, পড়ছি না 9, 10-এ পড়ছি না, ক্লোরোপ্লাস্টের যে ম্যাট্রিক্স থাকে, ধরো এই যে এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট, একটু পরেও পড়বো আজকে আমরা, সালোক সংশ্লেষণও দেখবো এই ছবিটা। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ম্যাট্রিক্স থাকে, সেই ম্যাট্রিক্সটাকে হচ্ছে স্ট্রোমা বলে। আর স্টোমাটা তো বুঝতেই পারতেছো যে পত্ররন্ধ্রকে হচ্ছে স্টোমাটা বলে। ব্যাস, তারপরে বাকি পার্থক্য তো নিজেই বুঝতে পারবা যে এটা হচ্ছে যে এই স্টোমাতে হচ্ছে তোমার কি থাকে, ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদানগুলো থাকে, আর এই স্টোমাটা হচ্ছে তোমার এখানে পত্ররন্ধ্রের ছিদ্র আর হচ্ছে রক্ষীকোষ থাকে। ব্যাস, তাহলে এই পার্থক্যগুলো পড়ে ফেলবে, এটা বইয়ে আছে, একটু দেখে নিও, একবারে ইজি। আচ্ছা, এবার আসো যে বলছিলাম যে সৃজনশীল, তোমাদের ক্লাসেই হচ্ছে বেসিকও ক্লিয়ার হবে, সৃজনশীলও ক্লিয়ার হবে। দেখো প্রচণ্ড গরমের দিনে দুপুরে বড় গাছের নিচে কিছুটা শীতল অনুভব করলো রাসেল। পরদিন ক্লাসে এর কারণ জানতে চাইলে শিক্ষক বললেন যে এক প্রকার রন্ধ্রের মধ্য দিয়ে পানি বাষ্প আকারে বেরিয়ে হচ্ছে তোমার পরিবেশটাকে হচ্ছে শীতল রাখতে চেষ্টা করে। আচ্ছা, তো গতে বলছে উদ্দীপকে উল্লেখিত রন্ধ্রের গঠন ব্যাখ্যা করো। বুঝতেই পারতেছো, বাষ্পাকারে পানি বের হয়ে যায়, তার মানে পত্ররন্ধ্র বলছে। তাহলে পত্ররন্ধ্রের গঠন ব্যাখ্যা পারবা না? 3-4 লাইন লিখবার, খালি ছবি এঁকে দিবে, একবার ইজি। ঘতে বলছে উদ্দীপকের শারীরতাত্ত্বিক প্রক্রিয়াটি উদ্ভিদ জীবনে গুরুত্বপূর্ণ, প্রশোধনের গুরুত্ব লিখতে পারবা না? পারবা, এটা কিন্তু একটা বোর্ড প্রশ্ন, দেখছো, একবারে ইজি। আচ্ছা, পরের প্রশ্নটায় চলে আসে, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এইভাবে টাইপ ধরে ধরে যদি আমরা অবজেক্টিভের জন্য পড়ি, দেখবা যে তোমাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে আর কি, টাইপ ধরে ধরে পড়লে। আচ্ছা, এবার দেখো উদ্ভিদের মূল কর্তৃক শোষিত পানির অতিরিক্ত পানি সাধারণত পাতার মধ্যে অবস্থিত একটি নির্দিষ্ট অঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডলে মুক্ত হয়। ঠিক আছে, তো গতে বলছে উদ্দীপকে উল্লেখিত অতিরিক্ত পানি বিমুক্তকরণ সম্পর্কিত অঙ্গটির গঠন বর্ণনা করো, মানে পত্ররন্ধ্রের গঠন বর্ণনা করতে বলছে, একবারে সহজ। ঠিক আছে, পারবা। উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া সংগঠনে গুরুত্বপূর্ণভাবে সহায়ক, বিশ্লেষণ করো। ওই যে বলছিলাম 3টা কাজ লিখবা, পত্ররন্ধ্রের প্রচ্ছেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন, ব্যাস এই 3টা ব্যাখ্যা করতে বলছে, সহজ। এগুলো সব বোর্ড প্রশ্ন বা বিভিন্ন বড় বড় কলেজগুলোর প্রশ্ন। রাশেদ কচু গাছের পাতার কিনারায় হচ্ছে পানির উপস্থিতি দেখে শিক্ষককে প্রশ্ন করলো। তিনি বললেন ইহা এক ধরনের রন্ধ্রের কাজ, এরকম আরও এক ধরনের রন্ধ্র আছে যা পাতার ঊর্ধ্ব নিম্ন ত্বকে থাকে। আচ্ছা, বলছে উদ্দীপকের শেষ অংশে নির্দেশিত রন্ধ্রটির গঠন চিত্র সহ বর্ণনা করো। তাহলে শেষ অংশ বলতে সে কি বুঝাইছে? শেষ অংশ বলতে সে কি বুঝাইছে? এই যে বলছে যে এমন একটা রন্ধ্র আছে যেটা পাতার ঊর্ধ্ব এবং নিম্ন ত্বকে থাকে। তাহলে তুমি চিন্তা করো যে পাতার ঊর্ধ্ব এবং নিম্ন ত্বকে কি থাকে? পাতার ঊর্ধ্ব এবং নিম্ন ত্বকে কিন্তু তোমার পত্ররন্ধ্র হচ্ছে থাকে, তাই না? তাহলে পত্ররন্ধ্রের গঠন চিত্র সহ বর্ণনা করতে বলছে। আর ঘতে বলছে উদ্দীপকের জৈবনিক কাজে রন্ধ্র দুটির গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে জৈবনিক কাজে রন্ধ্র দুটির গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে। এর মধ্যে একটা তো পত্ররন্ধ্র আর আরেকটা হচ্ছে পানিরন্ধ্র। এখন এই পানিরন্ধ্রটা এটা আমরা এই চ্যাপ্টারে না, এটা হচ্ছে টিস্যু তন্ত্রে যেয়ে পড়বো, এই জন্য এটা বাদ দাও। আপাতত তুমি হচ্ছে পত্ররন্ধ্রের গুরুত্ব বিশ্লেষণ করতে পারা উচিত। ওই যে 3টা কাজ লিখবা, যে পত্ররন্ধ্র হচ্ছে প্রচ্ছেদনে ভূমিকা রাখে, কিভাবে রাখে লিখবা, সালোক সংশ্লেষণেরটা লিখবা, আর হচ্ছে শ্বসনের ব্যাপারটা একটু লিখবা। ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন আমরা হচ্ছে টিস্যু তন্ত্রে পড়বো, আরেকটা রন্ধ্র হচ্ছে পানিরন্ধ্র। আচ্ছা, ঠিক আছে। এবার আসো কয়েকটি প্রয়োজনীয় শব্দ, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, আমি জাস্ট নোট করার জন্য, মানে আমি আসলে এই লেকচারটাকে সাজাইছি যে এই লেকচারটা দিয়ে যাতে হচ্ছে যে আমি যাতে সব ধরনের ক্লাস আসলে কভার করতে পারি। যে ধরো হচ্ছে যে এই লেকচারটা অনেক ডিটেলসে সাজাইছি, বাট দেখা যায় যে আসলে সবার জন্য সব না। ঠিক আছে, যেমন এখন তোমাদের লেকচারটা ডিটেলস হবে, বাট একটু ডিটেলস মাঝে মাঝে 2-4টা জিনিস আমরা বাদ দিব, যেটা একটু সহজ আমার কাছে, যেটা মনে হবে যেটা বাসায় পড়লেও তুমি পারবা, সেটা আমি বলবো যেটা একটু দেখে নিও, তাই না? কারণ এখন তো একটু সময়টা কম, বাট স্টিল তোমাদের বইয়ের দেখবে যে 80 থেকে 90% কাভার হবে, বা মিনিমাম 80% কাভার হবে। ঠিক আছে, আচ্ছা, তো ব্যাপন তো আমরা পারি, এগুলা নিয়ে বলার কিছু নাই। অভিস্রবণ বা অসমোসিস, এই অসমোসিসটা খালি একটু বলি আমি সুন্দর করে, এটা একটু গুরুত্বপূর্ণ, একটু পরে আমাদের অসমোসিসটা কাজে লাগবে। এই কারণে হচ্ছে যে তোমার অভিস্রবণটা বা অসমোসিস, এটা ইংলিশ হচ্ছে অসমোসিস, এটা আমরা একটু দেখি। দেখো, এটা একটু বুঝার চেষ্টা করো। অভিস্রবণের ইংলিশ হচ্ছে অসমোসিস, আর ব্যাপনের ইংলিশ কি একটু কমেন্টে জানাও। সবাই হচ্ছে যে একটু কষ্ট করে কমেন্টে জানাও যে ব্যাপনের ইংলিশটা কি। আমি একটু সবার কমেন্টগুলো হচ্ছে যে পড়বো একটু পরে। দেখি ফোনটা হাতে নেই, দেখি কি অবস্থা। ইউটিউব তো আটকে গেছে, আটকে গেলে ইউটিউব আর ওপেনও হয় না, এটাই হচ্ছে সমস্যা নেই, আমরা আপলোড করে দিব। আমরা এগুলা নিয়ে টেনশন করো না। দেখি
তোমরা সবাই লেখো ব্যাপন ইংলিশকে, এটা মেডিকেলে আসছিল একবার, অপশনে আসছিল, অনেকেই ইংলিশ না জানার কারণে অ্যান্সার করতে পারে নাই। ব্যাপন 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 ইংলিশ কি পারা উচিত, এগুলা ছোট ছোট জিনিসগুলা পারা উচিত। আচ্ছা দেখি, আলিম ফারুক ডিফিউশন, রাব্বি ইসলাম ডিফিউশন, আচ্ছা নুসরাত জাহান ডিফিউশন, হাফিজুর রহমান ডিফিউশন, পূর্ণতা ভট্টাচার্য ডিফিউশন, সাবরিনা সুলতানা তানহা ডিফিউশন, শিহাব হোসেন ডিফিউশন, শিউলি আক্তার ডিফিউশন, মুনিয়া রহমান ডিফিউশন, রাশিদুল হাসান ডিফিউশন, আচ্ছা শাহরিয়ার স্বাধীন ডিফিউশন, ফরিদা আক্তার ঋতু ডিফিউশন, আচ্ছা রিদি সিনহা ডিফিউশন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো উত্তর দিচ্ছ যে এটার অ্যান্সারটা হচ্ছে ডিফিউশন। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা একটু দাঁড়াও, আমি আবার একটু চেক করি। ডিফিউশন, হ্যাঁ সবারই হচ্ছে যে ঠিক আছে অ্যান্সারটা। আমি একটু মাঝে মাঝে আসলে কি চেক করি ভালো মতো যে ভাই ঠিক আছে কিনা, এই নেটটা একটু প্যারা দেয় বাংলাদেশের নেট। দেখি সামনে আমি চেষ্টা করব যে এটাকে হচ্ছে সকালে নিয়ে যাওয়ার জন্য, বুঝছো। আমি তোমাদেরকে পরের সপ্তাহ থেকে, এই সপ্তাহটাই হয়তো পারবো না, পরের সপ্তাহতে আমরা ভোরে শুরু করব, যাতে কোনো ধরনের এই নেটের প্রবলেম না থাকে। প্লাস ইলেকট্রিসিটির প্রবলেমও কিন্তু অনেক প্রবলেম আমাদের এখানে। আবার ধরো তোমার 7টা থেকে 9টা 10টা পর্যন্ত যে কোনো সময় কারেন্ট যায়। এই কারণে আমি তোমাদের ক্লাসগুলো আসলে 10টার পরে রাখছি, কারণ সন্ধ্যায় নিলে দেখা যাবে ইলেকট্রিসিটি নাই, একটা বিশাল ঝামেলা। 10টার পরে নর্মালি এখানে যায় না কারেন্ট, মানে আমাদের এই এলাকায় যায় না, অন্য এলাকায় যায় আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিফিউশন। আচ্ছা এখন তাহলে আমরা পড়বো হচ্ছে অসমোসিস বা অভিস্রবণ। এটা একটু দেখি। অসমোসিস হচ্ছে একই দ্রাবক বিশিষ্ট, একই দ্রাবক, দ্রাবক কি সোজা সোজা বাংলায় যদি বলি যে যার মধ্যে কোনো একটা জিনিস দ্রবীভূত অবস্থায় থাকে, সোজা বাংলায় হচ্ছে পানি। তাহলে একই দ্রাবক বিশিষ্ট দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ যদি পরস্পর থেকে মাঝখানে একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি দ্বারা যদি পৃথক করা থাকে, দেখো এটা হচ্ছে একটা দ্রবণ, এটা একটা দ্রবণ, এটা একটা দ্রবণ, এদের মাঝখানে হচ্ছে একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি দিয়ে যদি পৃথক করা থাকে। আচ্ছা বৈষম্য ভেদ্য ঝিল্লিটা কি? বৈষম্য ভেদ্য ঝিল্লি হচ্ছে এই ঝিল্লির মধ্য দিয়ে শুধুমাত্র হচ্ছে পানি ট্রান্সফার করতে পারবে, মানে পানি এখান থেকে এখানে বা এখান থেকে এখানে আসতে পারবে। কিন্তু এখানে ধরো এই লাল লালগুলা, ধরো এটা লবণ, লাল লালগুলা ধরে নাও যে লবণ, তাহলে এই লবণগুলো এখান থেকে এখানে যেতে পারবে না, বা এরাও কিন্তু এখান থেকে এখানে আসতে পারবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে বৈষম্য ভেদ্য ঝিল্লি। মানে এখানে একটা বৈষম্য হচ্ছে যে ও হচ্ছে যে শুধুমাত্র পানিগুলারে পাস করতে দিচ্ছে এই ঝিল্লিটা, কিন্তু এখানে ধরো লবণের দানাগুলো আসতে পারতেছে না, এখান থেকে এখানে যেতে পারতেছে না, বা ওইখান থেকে এখানে আসতে পারতেছে না। এই জন্য এটাকে বলা হয় বৈষম্য করতেছে, মানে বৈষম্য ভেদ্য ঝিল্লি। তাহলে একই দ্রাবক বিশিষ্ট দুইটা বৈষম্য ভেদ্য ঝিল্লি, আমি মাঝখানে চলে আসি, একই দ্রাবক বিশিষ্ট দুইটা বৈষম্য ভেদ্য ঝিল্লি, মানে সরি একই দ্রাবক বিশিষ্ট দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ যদি মাঝখানে বৈষম্য ভেদ্য ঝিল্লি দ্বারা যদি পৃথক করা থাকে, তাহলে কম ঘনত্বের দ্রবণ থেকে, দেখো দেখেই বুঝতে পারতেছো যে এই দ্রবণের ঘনত্ব কম, কারণ এখানে লবণ কম আছে, আর এই দ্রবণের ঘনত্ব বেশি। তাহলে কম ঘনত্বের দ্রবণ থেকে যদি অধিক ঘনত্বের দ্রবণে পানির স্থানান্তর হয় বা দ্রাবকের স্থানান্তর হয়, তখন সেটাকে তোমার বলা হয় অসমোসিস বা অভিস্রবণ। যেমন এই যে দেখো এই ছবিটা দেখো, এই যে এটা কম ঘনত্ব ছিল, তাহলে কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণে হচ্ছে দ্রাবক স্থানান্তর হবে বা পানির স্থানান্তর হয়ে, দেখো এই যে এই ছবিটা হয়েছে, দেখো এই যে এখান থেকে সব পানি এখানে চলে আসছে, দেখো এরকম হয়েছে। এইটারে তোমার বলা হয় হচ্ছে অসমোসিস বা অভিস্রবণ। সংজ্ঞাটা তো বুঝতে পারছো। এখন তোমাদের এখানে একটা কনফিউশন হয় যে ভাইয়া জিনিসটা একটু উল্টা হইলো না? নর্মালি তো আমরা জানি যে বেশি ঘনত্ব থেকে সবকিছু হচ্ছে কম ঘনত্বে যায়, তাহলে এখানে কেন উল্টা হইলো, যে কম ঘনত্ব থেকে কেন পানিটা হচ্ছে বেশি ঘনত্বে চলে আসলো? এর অ্যান্সারটা হচ্ছে দেখো এখানে ঘনত্ব কম, কার ঘনত্ব কম? দ্রবণের ঘনত্ব কম, মানে এখানে দ্রবণের ঘনত্ব কম, বাট এখানে কি পানি কম আছে? খেয়াল করে দেখো এখানে দ্রবণের ঘনত্ব কম হইলেও এখানে কিন্তু পানি কিন্তু পরিমাণে বেশি আছে, আর এইখানে দ্রবণের ঘনত্ব বেশি, কিন্তু দেখো হিসাবে কিন্তু এখানে পানি কিন্তু কম আছে এর তুলনায়। তাহলে পানির হিসাবে এখানে কিন্তু আসলে পানি বেশি আছে, আর এখানে কিন্তু পানি কম আছে।
তো পানি কি করছে, ঠিক কাজই তো করছে, পানি এখানে বেশি আছে, বেশি থেকে কিন্তু পানি কমের দিকে গেছে, এটাই হচ্ছে অভিস্রবণ। কিন্তু সংজ্ঞাটাকে হচ্ছে আমরা দ্রবণের সাপেক্ষে দিই, এই জন্য সংজ্ঞাটা বলি যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে আসছে। বাট হিসাবটা কিন্তু ঠিক আছে, দেখো কম ঘনত্বে কিন্তু পানি বেশি আর এখানে পানি কম, তাহলে পানি কিন্তু বেশি থেকে কমেই আসছে, এটাই হচ্ছে তোমার অভিস্রবণ বা অসমোসিস। ঠিক আছে, কিন্তু সংজ্ঞা দেওয়ার সময় আমরা হচ্ছে দ্রবণের ঘনত্বের সাপেক্ষে সংজ্ঞা দিই, এই জন্য আমরা বলি যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে পানি আসছে, এটাই হচ্ছে অভিস্রবণ বা অসমোসিস। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, ওকে, বুঝতে পারছো? তাহলে এটা একটু খালি জানা উচিত ছিল, কারণ এটা আমাদের একটু পরে লাগবে অসমোসিসটা, আর কিছু লাগবে না এখান থেকে। ওকে, প্রয়োজনীয় শব্দ এগুলো একটু নিজেরা দেখে নিবা। আচ্ছা, আর ইমবাইবিশনটা কি? ইমবাইবিশন হচ্ছে তোমার কলয়েড জাতীয় পদার্থগুলা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে পানি শোষণ করে, এটাই হচ্ছে তোমার ইমবাইবিশন বা অভিস্রবণ। ঠিক আছে, সরি ইমবাইবিশন আর কি। যেমন হচ্ছে কাঠ হচ্ছে পানি শোষণ করে হচ্ছে মোটা হয়ে যায়, এটাই হচ্ছে ইমবাইবিশন। একটু দেখি আমরা, দেখো এই যে দেখো এই অ্যানিমেশনটা একটু দেখো, দেখো ফার্স্টে এটা অনেক চিকন ছিল, পানি শোষণ করে দেখো এটা মোটা হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ইমবাইবিশন। মানে কলয়েড জাতীয় পদার্থ আছে, এর মধ্যে কাঠও আছে, কাঠ জাতীয় পদার্থগুলো পানি শোষণ করে যেরকম মোটা হয়ে যায়, তাহলে যেই প্রক্রিয়াতে হয় এটার নাম দিছে হচ্ছে ইমবাইবিশন। ঠিক আছে, ওকে, আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে, অভিস্রবণের কনফিউশনটা আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, হ্যাঁ বইয়ে দ্রাবক লেখা আছে, এক্স্যাক্টলি। সবসময় একটা কথা মনে রাখবা যে অভিস্রবণে সবসময় দ্রাবকগুলোর স্থানান্তর হবে। আমি বারবার বলছি যে পানি যাবে, লবণ কিন্তু যাবে না, পানি যাবে, দ্রাবকে স্থানান্তর হবে, এটা একটু খেয়াল রাখবা। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি এটার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল, তাহলে এখানে চলে আসি। এইখানে অনেকগুলা মতবাদ আছে, এই মতবাদগুলো হচ্ছে যে এখন আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রথমে আসো বিজ্ঞানী ভন মলের মতবাদ, এগুলোও সৃজনশীলে আসে, আমরা একটু পরে দেখব। ভন মলের মতবাদ হচ্ছে যে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার পিছনে রক্ষীকোষের স্ফীত অবস্থা বা মোটা অবস্থা হচ্ছে দায়ী। ব্যাপারটা আমি তোমাকে বুঝাই। ধরো কথার কথা, তুমি ধরে নাও যে দাঁড়াও একটু চেক করি, ঠিক আছে, তারপর একটু দেখে নিই। ওকে, আচ্ছা তুমি ধরে নাও আমার এই হাতের, মানে এই হাতের দুইটা আঙ্গুল, এই যে মাঝখানের ছিদ্রটা হচ্ছে পত্ররন্ধ্র আর এই দুইটা হচ্ছে রক্ষীকোষ। আচ্ছা, কোনো কারণে ধরো আমার এই হাতের আঙ্গুলগুলা যদি কোনো কারণে মোটা হয়ে যায়, ধরো কোনো কারণে আমার আঙ্গুলগুলা ফুলে গেছে, তাহলে আঙ্গুলগুলা ফুলে গেলে কি হবে? আঙ্গুল মোটা হইলে বা ফুলে গেলে এই সাইড দিয়ে, এই দুই সাইডে কি হবে? মোটা হয়ে যাওয়ার কারণে একটা আরেকটাকে ধাক্কা দিবে না, কারণ দুজনই তো মোটা হয়ে গেছে, তাহলে এখন দুজনেরই জায়গা দরকার। তাহলে একটা আরেকটাকে ধাক্কা দিলে, মনে করো আঙ্গুলগুলো আগে এরকম ছিল, দুইটা আঙ্গুল মোটা হওয়ার কারণে একটা আরেকটারে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে দিয়ে আস্তে আস্তে দূরে সরে গেছে, মাঝখানে হচ্ছে ছিদ্রটা ওপেন হয়ে যাবে। তাহলে এটাই হয়, অর্থাৎ যখন রক্ষীকোষগুলো স্ফীত হয় বা মোটা হয়, তখন একটা আরেকটারে ধাক্কা দেওয়ার কারণে পরস্পর থেকে দূরে সরে যায়, মাঝখানের ছিদ্রটা ওপেন হয়ে যায়। তাহলে তার মানে রক্ষীকোষ স্ফীত হইলে পত্ররন্ধ্র হচ্ছে খুলে যায়। এখন যদি উল্টা কাজ হয়, কোনো কারণে ধরো যে রক্ষীকোষগুলো মোটা আছে, পত্ররন্ধ্র খোলা আছে, কোনো কারণে ধরো হচ্ছে রক্ষীকোষগুলো এখন চুপসে গেছে বা চিকন হয়ে গেছে বা শিথিল হয়ে গেছে, তখন আবার কি হবে? চুপসে গেলে বা শিথিল হয়ে গেলে আবার কি হয়? একটার সাথে আরেকটা লেগে যাবে, আর লেগে যাওয়া মানে দেখো মাঝখানের ছিদ্রটা অফ হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে রক্ষীকোষ স্ফীত হইলে একটা একটাকে ধাক্কা দিয়ে হচ্ছে পত্ররন্ধ্র খুলে ফেলে, আর শিথিল হইলে পত্ররন্ধ্র হচ্ছে অফ হয়ে যায়, তাই না? তো এই কথাটাই বলছে হচ্ছে বিজ্ঞানী ভন মল। তাহলে ভন মল এটাই বলছে যে রক্ষীকোষের স্ফীত অবস্থার পরিবর্তনের কারণেই হচ্ছে তোমার পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার প্রধান কারণ। ওকে, এখন আসো লয়েডের মতবাদ। লয়েডের হচ্ছে তোমার একটা মতবাদ আছে হচ্ছে তোমার স্টার্চ সুগার মতবাদ। তো লয়েড বলছে কি? লয়েড বলছে যে হ্যাঁ, আমি তার সাথে একমত, ভন মলের সাথে আমি একমত যে ঠিক আছে, তার কথাটা ঠিক আছে, কিন্তু এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে রক্ষীকোষ কি এমনি এমনি মোটা হবে? এমনি এমনি তো মোটা হবে না। সে বলছে কি যে রক্ষীকোষ মোটা হওয়ার পিছনে শ্বেতসার এবং চিনির একটা ভূমিকা আছে। শ্বেতসার এবং কিসের ভূমিকা আছে? চিনির একটা ভূমিকা আছে। কিভাবে কি করছে আমি এখন একটু তোমাকে বুঝাই, এই ছবিটা একটু খেয়াল করো। ধরো এটা হচ্ছে রক্ষীকোষ, তাহলে লয়েড বলছে যে দিনের বেলায় রক্ষীকোষের ভিতরে যতগুলো হচ্ছে তোমার স্টার্চ থাকে, মানে এখানে একটা কাহিনী হয়েছে স্টার্চ বা এটাকে বাংলায় বলা হয় শ্বেতসার। ঠিক আছে,
এটা হচ্ছে পানিতে অদ্রবণীয়, এটা পানিতে অদ্রবণীয়। আর চিনি বা এখানে সুক্রোজ বলা হচ্ছে, বা চিনি হচ্ছে পানিতে দ্রবণীয়। তো স্টার্চ যে কোনো সময় চিনিতে কনভার্ট হইতে পারে, আবার চিনি হচ্ছে যে কোনো সময় স্টার্চে কনভার্ট হইতে পারে। তো লয়েড বলছে যে দিনের বেলা এই রক্ষীকোষের ভিতরে যে শ্বেতসার বা যে স্টার্চগুলো আছে তারা অটোমেটিকলি তোমার হচ্ছে যে চিনিতে কনভার্ট হয়ে যায়। তো অটোমেটিকলি যখন তারা চিনিতে কনভার্ট হয়ে যায়, তো তখন রক্ষীকোষের ভিতরে যখন যেই চিনিগুলা থাকে সেই চিনিগুলা হচ্ছে পানিতে দ্রবণীয়। পরবর্তীতে সেই চিনিতে কনভার্ট হওয়ার কারণে সেই চিনিগুলাকে দ্রবীভূত করার জন্য আশেপাশের কোষ থেকে হচ্ছে তখন পানিগুলা হচ্ছে রক্ষীকোষে চলে আসে। তখন আশেপাশের কোষ থেকে পানিগুলা রক্ষীকোষে চলে আসার কারণে রক্ষীকোষগুলো হচ্ছে ফুলে যায়, স্ফীত হয়, ফলে পত্ররন্ধ্র হচ্ছে খুলে যায়। আর এই ঘটনাটাকে তোমার বলা হয় অন্ত অভিস্রবণ। অন্ত কেন? কারণ দেখো পানিগুলা কোথায় প্রবেশ করছে, রক্ষীকোষের ভিতরে চলে আসছে, মানে ভিতরে ঢুকছে, এই জন্য এটারে বলা হয় অন্ত অভিস্রবণ। অন্ত অভিস্রবণ প্রক্রিয়াতে তখন পানিগুলা ভিতরে ঢুকে, ফলে পত্ররন্ধ্র হচ্ছে ওপেন হয়ে যায়। আর রাত্রের বেলা কি হয়? রাত্রের বেলা যেটা বলা হয়েছে যে রাত্রের বেলা উল্টা কাজ হয়। রক্ষীকোষের ভিতরে যে চিনিগুলা ছিল সেই চিনিগুলা হচ্ছে অটোমেটিক তোমার স্টার্চে কনভার্ট হয়ে যায়। স্টার্চ হচ্ছে পানিতে অদ্রবণীয়, ফলে সেগুলো হচ্ছে পানিকে বিকর্ষণ করে বা পানিকে দূরে ঠেলে দেয়, ফলে তখন পানিগুলা রক্ষীকোষ থেকে বের হয়ে আশেপাশের কোষে চলে যায়, মানে বাইরে চলে যায়। এই ঘটনাকে বলা হয় বহিঃ অভিস্রবণ। আর বহিঃ অভিস্রবণের কারণে যখন পানিগুলা বাইরে চলে যায় তখন রক্ষীকোষগুলো আবার চুপসে যায়, ফলে যে পত্ররন্ধ্রটা হচ্ছে বন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে তোমার লয়েডের স্টার্চ সুগার মতবাদ বা স্টার্চ সুগার পারস্পরিক রূপান্তর মতবাদ। একবারে ইজি, ঠিক আছে? তোমরা তাহলে একটু বইটা পড়লে আমার মনে হয় পারবা, একবারে সহজ। যে দিনের বেলা শ্বেতসারগুলা চিনিতে কনভার্ট হয়, ফলে চিনি পানিতে দ্রবণীয়, সেটাকে দ্রবীভূত করার জন্য আশেপাশের কোষ থেকে হচ্ছে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় রক্ষীকোষের ভিতরে পানি ঢুকতেছে, ফলে রক্ষীকোষগুলো মোটা হয়ে পত্ররন্ধ্র খুলে যায়। আর রাত্রের বেলা উল্টা হয়। আচ্ছা, এবার আসো হচ্ছে বিজ্ঞানী স্যারির মতবাদটা একটু পড়ি। এই তিনটা মতবাদ কোনোটাই সৃজনশীলে আসবে না, আসবে হচ্ছে লাস্টেরটা। এই তিনটার পরে আমি লাস্ট আর একটা মতবাদ পড়াবো হচ্ছে আধুনিকটা। আধুনিকটা সৃজনশীলে আসে, বাট এটা বেসিক, এটা না পারলে আধুনিকটা পারবা না, এই জন্য আগে এটা শিখে রাখতে হবে। এবার আসো স্যারির মতবাদ। বিজ্ঞানী স্যারির একটা মতবাদ আছে, তিনি বলছে, তিনি এদের সাথে একমত হয়েছে। তিনি বলছে ভন মল ঠিক বলছে, লয়েডও ঠিক বলছে। কিন্তু এই যে লয়েড বলছে যে দিনের বেলা হচ্ছে তোমার স্টার্চটা হচ্ছে চিনিতে কনভার্ট হয়, বা রাত্রের বেলা হচ্ছে যে চিনিটা স্টার্চে কনভার্ট হয়। কেন হয়? কেন দিনের বেলাতে হচ্ছে স্টার্চটা চিনিতে কনভার্ট হয়? তার জন্য তিনি আরেকটা মতবাদ দিছে যে সেটা হয় হচ্ছে পিএইচ এর কারণে। অর্থাৎ তিনি বলছে যে শ্বেতসার এবং চিনির এই যে আন্তঃপরিবর্তন হয়, সেই আন্তঃপরিবর্তনের আবার কারণটা হচ্ছে তোমার কোষরসের পিএইচ এর জন্য ঘটে। কিভাবে ঘটে আমি তোমাদেরকে একটু এখন ব্যাখ্যা করি, তাহলেই বুঝতে পারবা। তিনি বলছে, মানে স্যারি বলছে, সবই ঠিক আছে মানলাম, দিনের বেলা কি হয়? পত্ররন্ধ্র খোলা থাকে। সো পত্ররন্ধ্র খোলা থাকলে, বা আমি রাত্রের থেকে শুরু করি, রাত্রের বেলা হচ্ছে পত্ররন্ধ্র অফ হয়ে যায়। তো পত্ররন্ধ্র অফ হইলে তোমার প্রস্বেদন অফ হয়ে যায়, সালোক সংশ্লেষণ অফ হয়ে যায়। কিন্তু শ্বসন কি? শ্বসন কিন্তু চলতে থাকে, শ্বসনের কিন্তু কোনো প্রবলেম নাই। তাহলে খেয়াল করো, রাতের বেলা, রাতে কি হয়? রাতে হচ্ছে তোমার পত্ররন্ধ্র কিন্তু অফ আছে, তার মানে তোমার প্রস্বেদন অফ হয়ে গেছে, সালোক সংশ্লেষণ অফ হয়ে গেছে, বাট শ্বসন কিন্তু চলতেছে। কারণ আমরা সবাই জানি 24 ঘন্টায় শ্বসন হয়। আমরা কি কেউ শ্বসন ছাড়া বাঁচতে পারবো না? উদ্ভিদও সেম, তার মানে 24 ঘন্টায় শ্বসন হচ্ছে। তো রাত্রের বেলা যখন শুধু শ্বসন হয়, তো শ্বসন প্রক্রিয়াতে অতিরিক্ত কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো শ্বসন প্রক্রিয়াতে যখন বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইড কোষরসের পানির সাথে বিক্রিয়া করে, কোষরসের পানির সাথে বিক্রিয়া করে সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়। আর সেই কার্বনিক অ্যাসিড, এটা তো একটা অ্যাসিড, তাহলে সেই অ্যাসিড উৎপন্ন হওয়ার কারণে তখন পিএইচ কি হয়? কমে যায়। পিএইচ কমে তখন হচ্ছে 5 হয়ে যায়, 5-এর মতো হয়ে যায়। তো তখন কার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার কারণে আলটিমেটলি পিএইচ কমে 5-এর মতো হয়ে যায়। আর যখন পিএইচ কমে হচ্ছে 5-এর মতো হয়ে যায়, তখনই তোমার কি হয়? রাত্রের বেলা হচ্ছে চিনিটা শ্বেতসারে কনভার্ট হয়ে যায়, শ্বেতসারে কনভার্ট হয়। বাকিটা হচ্ছে লয়েডের মতবাদের মতো, বাকিটা তো আমরা আগেই পড়ছি যে শ্বেতসারে কনভার্ট হওয়ার পরে কি হয় সেটা তো আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, আর দিনের বেলা কেন হচ্ছে যে তোমার পত্ররন্ধ্র খুলে যায়? কারণ তিনি বলছে যে দিনের বেলা হচ্ছে পত্ররন্ধ্র হচ্ছে যে, মানে কি হয়? দিনের বেলা হচ্ছে সালোক সংশ্লেষণ হয়। সালোক সংশ্লেষণ হইলে লাভটা কি? সালোক সংশ্লেষণ কি ইউজ করে? কার্বন ডাইঅক্সাইড ইউজ করে। এই কারণে দিনের বেলা যখন হচ্ছে যে চলে আসে, তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য এই কার্বন ডাইঅক্সাইডটা ইউজ হয়ে যায়। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা ইউজ হইলে তখন সেটা আর বিক্রিয়া করে হচ্ছে অ্যাসিড তৈরি করতে পারবে না,
আর অ্যাসিড তৈরি করতে না পারার কারণে তখন হচ্ছে তোমার পিএইচটা বেড়ে যায়। বুঝতে পারছো? কারণ এখন তো আমার অ্যাসিড তৈরি হচ্ছে না, তাহলে অ্যাসিড তৈরি না হইলে তখন আলটিমেটলি দিনের বেলা হচ্ছে পিএইচ বেড়ে যায়, বেড়ে হচ্ছে 7-এর মতো হয়, মানে 5 থেকে বেড়ে 7 হয়ে যায়। আর পিএইচ যখন 7 হয় তখন আলটিমেটলি হচ্ছে তোমার কি হয়, দিনের বেলা ওই শ্বেতসারটা আবার চিনিতে কনভার্ট হয়ে যায়। পরবর্তীতে তো আমরা বলছি যে চিনিতে কনভার্ট হওয়ার পরে কি হয় তা তো তোমরা জানোই, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে তোমার সায়ারির মতবাদ। তাহলে আশা করি এই 3টা মতবাদ তোমাদের ভালো লাগছে বা তোমরা বুঝতে পারছো যে এই 3টা মতবাদ জিনিসটা কি ছিল। কারো কি কোনো ধরনের কনফিউশন আছে? মানে আসলে একই কথা, একজনে একটা একটা করে লাইন বলছে। মানে এই ব্যাপারে সবচেয়ে ভালো একটা মিম হচ্ছে, তোমরা কি বলে ধামাল মুভিটা দেখছো? আমি ছোটবেলায় যখন ধামাল মুভিটা দেখছিলাম, সেই ধামাল মুভিতে ফার্স্টে বলে যে আপনার নাম কি, বলে যে নাম বাতাতে বাতাতে मैं গোয়া পথ जाएंगे, একটা ডায়লগ আছে। পরে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নামটা কি, ফার্স্টে শুরু করে আইয়ার, মানে প্রথমে বলে আইয়ার, তারপরে কি বলে ভেনুগোপাল আইয়ার, তারপরে কি বলে মুথুস্বামী ভেনুগোপাল আইয়ার। মানে দেখো সে একই কথা 3বার হচ্ছে যে একটা একটা করে ওয়ার্ড অ্যাড করতেছে। এখানেও সেম, ফার্স্টে ভনমল বলছে, রক্ষীকোষ মোটা হইলে খুলবে আর চিকন হইলে অফ হয়ে যাবে, তো সেই কথাটারে আবার অ্যাড করছে হচ্ছে লয়েড বলছে তোমার কথা ঠিক, বাট এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করবো এই ভেনুগোপাল আইয়ারের মতো, যে এখানে কি হয়েছে শ্বেতসার এবং চিনির পরিবর্তনের কারণে হয়েছে। সায়ারি এসে বলছে হ্যাঁ তোমার কথাও ঠিক, বাট সেখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব যে শ্বেতসার এবং চিনির পরিবর্তন হয় কিসের জন্য, পিএইচ এর কারণে। মানে ওই মিমটার মতো যে ফার্স্টে আইয়ার, আরেকজন এসে বলছে না এটা ভেনুগোপাল আইয়ার, আরেকজন বলছে যে মুথুস্বামী ভেনুগোপাল আইয়ার, ঠিক আছে? মানে এইরকম আর কি ব্যাপারটা ঠিক এইরকমই হয়েছে যে একবার করে সবাই ঠিক রেখে খালি একটা নতুন কথা যোগ করছে আগেরটার সাথে। ওকে, তাহলে এই জিনিসগুলো আশা করি তোমরা পারবা। তাহলে আমাদের শেষ, কিন্তু এই 3টা মতবাদ পরীক্ষায় আসবে না, কিন্তু পরীক্ষায় যেটা আসবে তাহলে এখন আমরা সেটাই চলে যাই সরাসরি সৃজনশীলে। সেটা হচ্ছে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ। তাহলে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে একজন জাপানিজ বিজ্ঞানী আবিষ্কার করছে, একবার ইজি, ইমামুরা, জাপানিজ নাম আর কি, অ্যানিমে ক্যারেক্টারের মতো নাম ইমামুরা বলছে যে দিনের বেলা, ইমামুরা বলছে যে স্টার্চ সুগার মতবাদটা আসলে ঠিক না। উনি বলছে এই মতবাদটাই ভুল, এটা অন্য কারণে হয়। সে অন্য কারণটা কি, উনি বলছে যে দিনের বেলা যখন তোমার কি হয়, সূর্যের আলো এসে পড়ে, সূর্যের আলোতে তো 7টা রং থাকে, বেনিয়া সহ কলা, এই 7টা রঙের মধ্যে নীল বর্ণের আলোটা মানে ব্লু লাইট হচ্ছে রক্ষীকোষে এক ধরনের রিসিপ্টর থাকে। কি থাকে? রক্ষীকোষে এক ধরনের রিসিপ্টর থাকে। তাহলে সেই রিসিপ্টরের উপর দিনের বেলা সূর্যের আলো এসে যখন পড়ে, তখন সেই সূর্যের আলোর ব্লু লাইটটা এই রিসিপ্টরকে হচ্ছে উদ্দীপ্ত করে। এই রিসিপ্টরটা যখন উদ্দীপ্ত হয় তখন আশেপাশের কোষ থেকে হচ্ছে পটাশিয়াম আয়ন, মানে K+ আয়ন হচ্ছে তোমার রক্ষীকোষে প্রবেশ করে। আর বাকিটা সেম, পটাশিয়াম আয়ন যখন রক্ষীকোষে প্রবেশ করে সেটা হচ্ছে পানিতে দ্রবণীয়, সো এটাকে দ্রবীভূত করার জন্য আশেপাশের কোষ থেকে পটাশিয়াম আয়নের পাশাপাশি হচ্ছে পানিও প্রবেশ করে। ফলে অন্তঃবিস্রবণ প্রক্রিয়াতে রক্ষীকোষ হচ্ছে যে স্ফীত হয়ে যায়, ফলে পত্ররন্ধ্র হচ্ছে খুলে যায়। আর রাত্রেবেলা কি হয়, রাত্রেবেলা তো সূর্যের আলো নাই, তো সূর্যের আলো না থাকলে ওই রিসিপ্টরগুলোকে আর উদ্দীপ্ত করতে পারে না, নীল আলো হচ্ছে উদ্দীপ্ত করতে পারে না। উদ্দীপ্ত করতে না পারলে তখন উল্টা কাজ হয়, তখন পটাশিয়ামগুলো বের হয়ে চলে আসে, আর পটাশিয়ামগুলো যেখানে যাবে পানিও সেখানেই যাবে। তো পটাশিয়াম বের হয়ে আসলে পানিও ওরে পিছু পিছু বের হয়ে আসে, আর বের হয়ে আসলে তখন বহিঃবিস্রবণ হয়। বহিঃবিস্রবণের ফলে রক্ষীকোষ হচ্ছে আবার চিকনা হয়ে যায়, চিকনা হয়ে পত্ররন্ধ্র হচ্ছে বন্ধ হয়ে যায়। ব্যাস, এটাই হচ্ছে আধুনিক মতবাদ, বা এটার আরেকটা নাম দিচ্ছে প্রোটন প্রবাহ মতবাদ, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে মেইন কাহিনী। সাথে আরেকটা সে একটা এক্সট্রা কথা বলছে যে মাঝে মাঝে হচ্ছে রক্ষীকোষ থেকে হাইড্রোজেন আয়ন বের হয়ে গেলেও পত্ররন্ধ্র খুলে যায়। এটার সাথে আরেকটা সে এক্সট্রা কথা অ্যাড করছে, পটাশিয়ামের পাশাপাশি হাইড্রোজেন আয়ন বের হয়ে গেলেও খুলে যায়। বলো তো এটা কেন বলছে? এটাও খুব সহজ। যখন গতকাল পড়াইছি, কিন্তু লবণ শোষণের সময় তোমাদেরকে পড়াইছিলাম, ওই যে আয়ন বিনিময়, রক্ষীকোষ থেকে যখন কোনো কারণে হাইড্রোজেন আয়ন বের হয়ে যায়, তখন সেই হাইড্রোজেন আয়নের ঘাটতি পূরণ করার জন্য রক্ষীকোষে তখন বাইরে থেকে পটাশিয়াম প্রবেশ করে। আর বাকিটা তো বুঝতেই পারতেছো যে একবার যখন পটাশিয়াম প্রবেশ করবে তারপরে পানিও যাবে, জিনিসটা হচ্ছে মোটা হয়ে খুলে যাবে। এটাই, এই জন্য তিনি সাথে আরেকটা কথা অ্যাড করছে যে শুধু পটাশিয়াম না, মাঝে মাঝে রক্ষীকোষ থেকে যখন সক্রিয়ভাবে হাইড্রোজেন আয়ন বের হয়ে যায়, সেটাকে পূরণ করার জন্য আরেকটা ক্যাটায়ন ঢুকে, মানে পটাশিয়াম ঢুকে, আর পটাশিয়াম ঢুকা মানে আলটিমেটলি পানিও ঢুকবে, রক্ষীকোষ হচ্ছে ওপেন হয়ে যায়। ওই যে গতকালের ক্লাসে যে আয়ন বিনিময় মতবাদ ছিল অনেকটা ওই রকম। তো এই কারণেও পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে এটাই হচ্ছে তোমার আধুনিক মতবাদ।
তাহলে পারবা না, তাহলে এটাই সৃজনশীলে আসে, আর কিছু পড়া লাগবে না। তাহলে চলো এখন আমরা হচ্ছে একটা সৃজনশীল দেখি। অলরেডি এটা পড়ায় ফেলছে আধুনিক মতবাদটা। আসো, ছবিগুলো দেখাইছি। আচ্ছা, এটা হচ্ছে একটু ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করছি যে একটা পত্ররন্ধ্র হচ্ছে অফ আছে, দেখো এটা অন হয়ে যায়, যে পানিগুলা বের হয়ে যাচ্ছে বাষ্পাকারে, ঠিক আছে, এরকম করে আসলে বের হয়। তো এবার আসো এই সৃজনশীলটা আমরা দেখি। দেখো বলছে এটা একটা বোর্ডের প্রশ্ন, পি দিয়ে কাকে বুঝাইছে? পি দিয়ে হচ্ছে রক্ষী কোষে বুঝাইছে। দেখো এই যে এটা পি হচ্ছে রক্ষী কোষ, রক্ষী কোষে বুঝাইছে। তো বলছে উভয় চিত্রে পি এর আকার পরিবর্তন হওয়ার কারণ আধুনিক মতবাদের আলোকে বর্ণনা করো। তাহলে দেখো একবার হচ্ছে পি হচ্ছে স্ফীত ছিল, ফলে পত্ররন্ধ্র খুলে গেছে, একবার হচ্ছে পি হচ্ছে শিথিল হয়ে গেছে, ফলে পত্ররন্ধ্র হচ্ছে অফ হয়ে গেছে। তাহলে বলছে এটা আধুনিক মতবাদের আলোকে বর্ণনা করো, গ নম্বরে। তাহলে পারবা না? ওই পটাশিয়ামের কথা বলবো আর হাইড্রোজেনের কথাটা বলবা, যে মাঝে মাঝে যখন এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যায় তখন সেটাকে ফিল আপ করার জন্য আবার পটাশিয়াম আয়ন ঢুকে, ফলে রক্ষীকোষ ওপেন হয়ে যায়। ব্যাস, তাহলে এটা হচ্ছে আমাদের কাহিনী। তারপরে বলছে চিত্র এক্সে সংগঠিত শারীরতাত্ত্বিক প্রক্রিয়ার গুরুত্ব মূল্যায়ন করো। বুঝতেই পারতেছো এটা মেইনলি প্রস্যোদনের বুঝাইছে, প্রস্যোদনের গুরুত্ব বানায়ও লিখতে পারবা, শেষ। তাহলে সৃজনশীল আমরা পারবো। আচ্ছা, আবার একটু মনে করায় দিই, তোমরা যারা নোট সাবমিট করো নাই আর গতকালের ক্লাসে যারা নোট মিস করছো, সুযোগ আছে। আমি হচ্ছে একবারে লাস্ট ক্লাসে যে হচ্ছে যে কাউন্ট করব, তো 7টা ক্লাসে তুমি যদি কোনোভাবে 7টা শেষ করতে পারো তাইলেও হবে, ঠিক আছে। তো এমনও হইতে পারে যে অনেকের হয়তো প্রথম ক্লাসে নোট মিস গেছে, তুমি একটা কাজ করো, আজকে একটু দ্বিগুণ পরিশ্রম করে ফার্স্ট ক্লাসটা করে ফেলো, সেকেন্ড ক্লাসটা তো করতেছই, করে তুমি আলটিমেটলি হচ্ছে যে 2টা ক্লাসের নোট একসাথে দিয়ে দাও, তাইলেও কিন্তু হবে, ঠিক আছে। কিন্তু সুযোগ আছে, 7টা ক্লাস পর্যন্ত সুযোগ থাকবে, তারপরে হচ্ছে যে আমরা দেখব। ওকে, এবার আসো হচ্ছে রক্ষী কোষে হচ্ছে পানি প্রবেশের কারণ। আচ্ছা, এটা একটু দেখে নিও, ওই সেম জিনিসগুলো এতক্ষণ মোটামুটি যা বলছি, চিনির কথা বলছি, হাবিজাবি যা বলছি, মোটামুটি সেগুলাই একটু দেখে নিও। অবজেক্টিভের জন্য এখানে কিছু জিনিস অ্যাড করছিলাম। বলো এই অবজেক্টিভটার অ্যান্সার দাও, সবাই একটু কমেন্টে হচ্ছে এই অবজেক্টিভটার অ্যান্সার দাও, যে প্রস্বেদনের সময় পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে কোন বর্ণের আলো? তাহলে প্রস্বেদনের সময় পত্ররন্ধ্রের খোলা ত্বরান্বিত করে হচ্ছে তোমার কোন বর্ণের আলো? তাহলে সবাই একটু কষ্ট করে হচ্ছে অ্যান্সার দিয়ে যাও। বলো এটার অ্যান্সারটা কি হবে? কি হবে? ক, খ, গ, ঘ, 4টা কোনটা হবে? সবাই একটু অ্যান্সার দাও, আমি পরের টপিকে চলে যাই। প্রস্বেদনের অপকারিতা। আচ্ছা, আগে একটু দেখি কে কে সঠিক অ্যান্সার দিছে, একটু দেখি। ক পিয়াস মাহমুদ, ক রাশিদুল হাসান নীল, ব্লু শেফাউল করিম ব্লু, শাহরিয়ার স্বাধীন ব্লু, মাসুম তালুকদার ব্লু, ইমরান খান ব্লু, সামিয়া মিথিলা ব্লু, হাফিজুর রহমান ব্লু। আচ্ছা ঠিক আছে, তোমাদের হচ্ছে উপস্থিতি একটু কম আজকে, অনেক কম। তো তোমরা একটু একটা কাজ করো, একটু কষ্ট করে আবার একটু শেয়ার দিয়ে দাও, যারা যারা আছো, হ্যাঁ একটু শেয়ার দিয়ে দাও, তাহলে দেখা যাবে যে উপস্থিতি আরও বেড়ে যাবে। আর শেয়ার দেওয়া হয়ে গেলে একটু মেনশন করো, করতে তো বেশিক্ষণ লাগবে না, জাস্ট ভিডিওটা হচ্ছে নিজেদের টাইম লাইনে হচ্ছে বা ফেসবুক আইডি দিয়ে শেয়ার করে বন্ধুদেরকে কমেন্টে খালি মেনশন করো। কারণ মানুষ কমে গেলে আসলে আমাদের উৎসাহ একটু কমে যায়, বুঝছো, মানুষ বেশি হলে উৎসাহ বেড়ে যায়। আর আমি তো তোমাদেরকে বলছি যে সামনে আমরা আরও অনেক কিছুই আনবো, এই ওয়ান শট ক্লাসের পাশাপাশি হচ্ছে এমসিকিউ সিরিজ চালু করব, তারপর হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার মাঝখানে বা এইচএসসি পরীক্ষার আগদে হচ্ছে যে আমরা কিছু কোর্স নিয়ে আসবো, অনেক কিছুই আমরা আনবো, ঠিক আছে, আরও নতুন আরও কোর্স আসবে। টেনশন করার কোনো কারণে, আমরা তোমাদেরকে এই 3-3.5 মাসে সবসময় রিভিশনের উপরে রাখবো। এখন মনে করো প্রথম 1-2 মাসে মানে 1-1.5 মাসে তোমাদেরকে পড়াবো, আর লাস্টের 1.5-2 মাসে তোমাদেরকে রিভিশন আর একটা কোর্স এরকম আনবো আর কি, ঠিক আছে। তো তোমরা যদি এইগুলা ক্লাস করো রেগুলার, আর যদি একটু বন্ধুদেরকে টেনশন দাও, মানুষজন যদি থাকে, আমরা ইনশাল্লাহ যা বলছি সেটা তো করবোই, আরও অনেক বেশি কিছু করবো। আর গাইডলাইন ভিডিও তো আছেই, আর পার্সোনাল মনিটরিংও আমি চেষ্টা করব মেন্টরিং করার জন্য। সবাইকে আসলে আমি মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, বাট এটা সত্যি কথা যে আসলে অনেক মানুষ মেসেজ দেয়, তো হয়তো প্রত্যেকজনকে আসলে আলাদা করে পার্সোনালি মেন্টরিং করাটা একটু টাফ আমার জন্য। তারপর আমি যতটুকু পারি চেষ্টা করি, ঠিক আছে। তো তোমরা একটু শেয়ার করো। ওকে, তাহলে আসো প্রস্বেদনের অপকারিতা। তাহলে প্রস্বেদনের অপকারিতাকে আমরা এরপর একটু একটা ব্রেক দিব। ব্রেক বলতে 1-2 মিনিট হচ্ছে আমি তোমাদের সাথে একটু গল্প করব, কারণ আমরা এরপরে সালোক সংশ্লেষণে ঢুকবো, প্রস্বেদন শেষ। তাহলে দেখো প্রস্বেদনের অপকারিতা বুঝতেই পারতেছো, এগুলো খুবই ইজি। পানির অপচয় হবে, প্রস্বেদনের মাধ্যমে পানি বের করে দিতে হচ্ছে শক্তির অপচয় হবে। আর মাঝে মাঝে কি হয়, প্রস্বেদনের কারণে মাঝে মাঝে কি হয় যে তুমি বেশি করে মনে করো তুমি পানি বের করে দিছো, ঠিক আছে, তুমি বেশি করে কি করছো, পানি বের করে দিছো। তাহলে বেশি পানি বের করে দিলে তুমি কি হয়ে যাবা, নিস্তেজ হয়ে যাবা না? যেমন ধরো তোমার শরীরে কোনো কারণে ডিহাইড্রেশন হয়েছে, ডিহাইড্রেশন হলে আমাদের কি হবে, আমরা অনেক নেতায়া পড়ি না,
বা নিস্তেজ হয়ে যায় না, গাছেও সেম কাহিনী হয়। তো যখন প্রশোধনের কারণে যদি বেশি বেশি অনেক সময় পানি বের করে দেয়, তখন উদ্ভিদ হচ্ছে এরকম নেতায়া পড়ে বা নিস্তেজ হয়ে যায়। ওই অবস্থাটাকে বলা হয় উইল্টিং, এবং ওই সময় হচ্ছে মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তো আমরা একটু উইল্টিং এর ছবি দেখি, ছবি দেখলে আরো ভালো মতো বুঝবে। এই যে দেখো, বেশি বেশি প্রশোধন করতে যে গাছটা হচ্ছে একেবারে নেতায়া গেছে, একটা কথা বলে আমরা, নেতায়া পড়ছে মানে একবারে শুয়ে পড়ছে, এরকম অবস্থা। দেখছো কি একটা অবস্থা, মানে অলমোস্ট মরেই গেছে আসলে। এটাই হচ্ছে উইল্টিং আর কি। তো প্রশোধনের কারণে এটাও হতে পারে মাঝে মাঝে। আচ্ছা ওকে, প্রশোধনের কিছু প্রভাবক আছে, এগুলো তোমরা নিজেরা একটু পড়ে নিও, পড়লেই পারবা। প্রভাবকগুলো আসলে সহজ, এর মধ্যে আমি 2-3টা প্রভাবক আলোচনা করি। একটা হচ্ছে প্রখর সূর্যালোক। প্রখর সূর্যালোকে কি হয়, সূর্যালোকে হচ্ছে পত্ররন্ধ্র খুলে যাবে, আর পত্ররন্ধ্র খোলা হলে প্রশোধন বেশি বেশি হবে। আচ্ছা, বায়ুমণ্ডলের তাপমাত্রা, বায়ুমণ্ডলে যদি কোনো কারণে তাপমাত্রা বেড়ে যায়, এটা আমরা ফিজিক্সে পড়ছি, ফিজিক্সের হচ্ছে আদর্শ গ্যাস চ্যাপ্টারে পড়ার কথা, ওই আপেক্ষিক আর্দ্রতার টপিকটা, যে তাপমাত্রা বেড়ে গেলে বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। তাহলে তোমরা চিন্তা করো, তাপমাত্রা বেড়ে গেছে, এটা মানে হচ্ছে বেড়ে যাওয়া, বুঝছো? উপরের দিকে তীর চিহ্ন মানে বেড়ে যাওয়া, আর নিচের দিকে মানে হচ্ছে কমে যাওয়া, তীর চিহ্ন। তাহলে তাপমাত্রা যদি কোনো কারণে বেড়ে যায়, বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যাবে, ফলে বাতাস বেশি বেশি করে তখন জলীয় বাষ্প নিতে পারবে। দ্যাট মিনস প্রশোধনও বেড়ে যাবে। ব্যাস। আপেক্ষিক আর্দ্রতা, ফিজিক্সের জিনিস। আপেক্ষিক আর্দ্রতা যদি কোনো কারণে কমে যায়, এর মানে কি? আপেক্ষিক আর্দ্রতা কমে যাওয়া মানে হচ্ছে বাতাসটা হচ্ছে শুষ্ক, মানে জলীয় বাষ্প কম আছে। তাহলে জলীয় বাষ্প কম থাকলে সে বেশি বেশি করে জলীয় বাষ্প শোষণ করার চেষ্টা করবে, ফলে প্রশোধন বেড়ে যাবে। ব্যাস। তারপরে বায়ু প্রবাহ, যদি কোনো কারণে বায়ু প্রবাহ বেশি হয়, তাহলে আশেপাশের যে আর্দ্র বাতাসগুলো আছে, ধরো এই জায়গাটায় এখন প্রশোধন হচ্ছে, তাহলে এই জায়গাটায় প্রশোধন বেশি বেশি হলে আশেপাশের বাতাসটা হচ্ছে আর্দ্র বাতাস বেশি, তো সেখানে যদি এখন বায়ু প্রবাহ হয়, তাহলে কি হবে? আর্দ্র বাতাস হচ্ছে সেখান থেকে চলে যাবে, আর তার জায়গায় কিন্তু শুষ্ক বাতাস চলে আসবে, আর শুষ্ক বাতাস যখন আসবে তখন প্রশোধন কিন্তু বেশি হবে। এই কারণে বায়ু প্রবাহ বেশি হলে প্রশোধন বেশি হয়। তারপর মাটিতে হচ্ছে পানি বেশি থাকলে প্রশোধন বেশি হয়, বুঝতেই পারতেছো। অনুরূপভাবে অভ্যন্তরীণ কিছু প্রভাবক আছে উদ্ভিদের, যেমন উদ্ভিদের জীবনী শক্তি বেশি হলে প্রশোধন বেশি হবে, পাতা বেশি থাকলে প্রশোধন বেশি হবে, মূল বিটপের একটা অনুপাত আছে, এগুলো তোমরা নিজেরাও পড়তে পারবা। তারপর টিস্যুর মধ্যে পানি বেশি থাকলে হচ্ছে প্রশোধন বেশি হবে। এই জিনিসগুলো হচ্ছে তোমরা পড়ে নিও। ওকে, একবারে সহজ। তাহলে আমাদের প্রশোধন শেষ। তাহলে আমরা 1-2 মিনিট হচ্ছে তোমাদের সাথে গল্প করি। দাঁড়াও, একটু দাঁড়াও, 1-2 মিনিট একটু গল্প করে নিই, তারপরে আমি তোমাদের সাথে আবার শুরু করব সালোক সংশ্লেষণ। আজকে সালোক সংশ্লেষণ যদি পুরাটা না পারি, আমরা 60-70% শেষ করে দিয়ে যাব, তারপরে বাকিটা করবো না, সমস্যা নেই, কারণ আলটিমেটলি আমার এটা 3টা ক্লাস লাগবে। মানে আগামীকালের ক্লাসে এই চ্যাপ্টারটা খুব ভালো মতো শেষ হবে। এই চ্যাপ্টারটা আমি চাচ্ছি যে একটু ভালো মতো শেষ করি, ঠিক আছে? এটা একটু কঠিন চ্যাপ্টার, বাকিগুলো এত সময় লাগবে না, বাকিগুলো সহজ এবং ইজি। কে জানি কারে বিয়ে করার কথা বলতেছো, যে আমার আশায় বসে থাকিস না, মেসেজ দিমু, ক্লাস কর। ওকে, হ্যাঁ, তোমরা একটু নোটগুলো আপলোড দিও। হ্যাঁ, দুই দিনের নোট একসাথে সাবমিট করলেও হবে, কোনো সমস্যা নেই। আর তোমরা অনেকে চাচ্ছ যে ভাইয়া এই নোটগুলো আপলোড দেন। আচ্ছা, এই নোটগুলো আমি তোমাদেরকে দিব, কিন্তু আমি এগুলি ইচ্ছা করে একটু পরে দিচ্ছি, যে আমি চাই যে আগে তোমরা নিজেরা একটু খাটো। কারণ নিজেরা যখন কষ্ট করে নোট বানাবা, বিশ্বাস করো যাই করো, ওই নোটটাই তুমি নিজে কষ্ট করে বানাইছো, তার মানে তুমি একটু হলেও কিন্তু এটা বুঝে বুঝে লেখছো, তার মানে তোমার নোট করার সময় কিন্তু একবার পড়া হয়ে গেছে। আবার তুমি যখন পড়াটাকে গুছায়া ফেলে দেখবা যে সেই নোটটা যখন পরবর্তীতে তুমি রিভিশন দিবা, তোমার অনেক কম সময় লাগবে। আমরা নর্মালি কি করি, যে কেউ হচ্ছে নোট করি না, তো নোট না করলে অসুবিধাটা কি হয়, যে আমরা যখন পড়ি প্রত্যেকবারই হচ্ছে পড়তে সেম টাইম লাগে। একটা চ্যাপ্টার মনে করো প্রথমবার পড়তে যদি 1 সপ্তাহ লাগে, ওই চ্যাপ্টারটা রিভিশন দিতে আমাদের 1 সপ্তাহই লাগবে। কেন? কারণ আমরা তো গুছাই নেই চ্যাপ্টারটা, আমরা জাস্ট কোনো মতে পড়ছি, এখন ওই জন্য রিভিশনের সময় কোনো মতেই পড়া লাগে, গুছায়া পড়ি নেই। কিন্তু কেউ যদি 1 সপ্তাহ একটু কষ্ট করে নোট করে ফেলে, পড়াটা গুছায়া ফেলে, ওর পরের বার কিন্তু রিভিশন দিতে মাত্র 1 দিন লাগবে, আর তারপরে বার রিভিশন দিতে দেখা যাবে যে 1 ঘন্টা লাগবে, কারণ ওর সবকিছু এখন গুছানো আছে সুন্দর করে, এই জন্য ওর এখন আর সময় লাগতেছে না। বুঝতে পারছো? এই জন্য নোট করাটা প্রথমবার একটু কষ্ট মনে হইলেও এটা খুবই কাজে দেয়। রিভিশন দেওয়ার সময় বা পরীক্ষার সময় বোঝা যায় যে এটা কতটা কাজে দেয়। এই জন্য আমি চাচ্ছি যে আগে তোমরা একটু কষ্ট করে আগে নোট করো। এই চ্যাপ্টারটা আমি 3টা ক্লাসে শেষ করে দেবো, কালকের ক্লাসে, তারপরে আমি পুরো পিডিএফটা তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? আমার এই নোটটার পিডিএফ। আর তার আগে চাচ্ছি আগে তোমরা একটু কষ্ট করো, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে দিয়ে একটু কষ্ট করাচ্ছি যাতে তোমাদের উপকারটা সবচেয়ে বেশি হয়। কারণ আমি জানি যে আমি যদি এই নোটটা দিই, অনেকেই আর নোটই করবা না, ভাববা যে ভাইয়া তো নোট দিছেই, তাহলে আমি কেন করবো?
কিন্তু এটা করার উদ্দেশ্যটা হচ্ছে তোমার রিভিশন দেওয়ানোর জন্য, তোমার মানে সুবিধার জন্য আর কি, ঠিক আছে? আমি দিব কালকে ক্লাসের পরে দিয়ে দিব। ওকে, উম্মে কুলসুম সুইটি, আচ্ছা আমার কমেন্ট ভাইয়া পড়েন না, খুব কষ্ট পাই আমি। তো আর কষ্ট পাবা না ইনশাল্লাহ, এই যে আমি পড়ে ফেলছি। আচ্ছা, জান্নাতুল মাওয়া, পিডিএফ লাগবে না। না, নেট তো ঠিকই আছে আমার এখানে আপাতত। ওকে, আমার এখানে ঠিক আছে আপাতত, সমস্যা হয় নাই। নিহারিকা, এত কিছু বলি ভাইয়া, আমার পড়া, আমার ভাইয়া আমার জীবনেও পড়া নেই, তো আজকে পড়ছি। আচ্ছা, মেসেঞ্জারে আমার মেসেজে রিপ্লাই, আচ্ছা আমি চেষ্টা করবো আসলে। আচ্ছা, একজন বলতেছে ভাইয়া নোট কোথায় দিব? এই যে একটু আগে বলছি আমাদের গ্রুপটাতে, আমি তো বারবার বলছি তোমাদের, এই যে একটু আগে ছিল না ওই যে ডিএমসি স্টেশন, ফেসবুকে সার্চ দিবা ডিএমসি স্টেশন লেখে, এরকম হচ্ছে একটা কি আসবে, কভার ফটো আসবে, সেখানে হচ্ছে নোটটা ক্লাসের লিঙ্ক সহ দিও, ঠিক আছে? ক্লাস লিঙ্ক সহ দিও, আর কিছু 2-3টা লাইন লেখো যে কেমন লাগছে, একটু রিভিউ টিভিউ দিও, সুন্দর করে হচ্ছে লিঙ্ক সহ দিও, যাতে তোমার ওই জিনিসটা পড়ে আরও 10 জন যাতে হচ্ছে যে একটু ক্লাসটাও করতে পারে বা ওরাও যাতে নোট করতে আগ্রহী হয়। আচ্ছা, তাহলে তোমাদের সাথে একটু গল্প করি, হ্যাঁ? তোমাদের কমেন্টগুলো একটু পড়ি আর একটু গল্প করি 2 মিনিটের জন্য। আচ্ছা, ওই যেটা বলতেছিলাম যে ডিএমসি স্টেশন গ্রুপটাতে তোমরা হচ্ছে যে সার্চ দিয়ে এরকম একটা পাবা, গ্রুপে ঢুকে জয়েন হয়ে তোমরা হচ্ছে নোটগুলো সাবমিট করবা, ক্লাস লিঙ্ক সহ আর কিছু লিখবা। আচ্ছা, এবার আসো শালক সংশ্লেষণে যাওয়ার আগেও তো কথা বলছি যে আমি একটু 2 মিনিট কথা বলবো। বলো তোমরা কি শুনতে চাও? মানে পড়া বাদ দিয়ে আমরা একটু কথা বলি 2 মিনিট, ঠিক আছে? তাহলে এটা মনে হয় ভালো হবে, কোনো মজার কোনো কিছু, মানে হাসির কোনো কিছু, অথবা ধরো আমার কোনো একটা এক্সপিরিয়েন্স। আমি আজকে একটা কাজ করি, তোমরা অনেকেই তো এখানে অনেকেই আছে যাদের স্বপ্ন হচ্ছে মেডিকেলে পড়া, তাই না? তো তোমরা অনেকে হয়তো শুনতে চাবা যে আমার প্রথম দিনের মেডিকেল এক্সপিরিয়েন্সটা শোনা উচিত, যে তোমরা হয়তো চাবা যে ভাই আপনি ঢাকা মেডিকেলে প্রথম দিন হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। এখানে একটা মজার একটা কাহিনী আছে, কাহিনীটা আসলে মজার না, অনেকের কাছে মজা নাও লাগতে পারে, ভয়ও পাইতে পারো। আমাদের প্রথম দিন ঢাকা মেডিকেলে যদি আমি প্রথম দিন ক্লাস করতে যাই, প্রথম দিনে আমাদের হচ্ছে অ্যানাটমি টিউটোরিয়াল ছিল। ফার্স্ট ইয়ারে 3টা সাবজেক্ট পড়ানো হয়, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। তো এর মধ্যে অ্যানাটমি টিউটোরিয়াল ক্লাসে, বুঝছো, মানে একটা বিশাল হল রুমে ক্লাস হয়। তো সেই হল রুমে মানে সামনে বোর্ড আছে আর পিছনে হচ্ছে RFL এর চেয়ার আছে না, প্লাস্টিকের চেয়ারগুলো, প্লাস্টিকের চেয়ারে ক্লাস হয়, কারণ এটা একটু অন্যরকম আর কি ডিসেকশন রুমটাতে। তো আমি তো প্রথম দিন আসলে বুঝি না, একবারে লাইফের ফার্স্ট দিন আমি যে দেখলাম যে চেয়ার সংকট, মানে আমাদের ধরো স্টুডেন্ট ছিলাম আমরা 35 জন, মানে আমাদের আবার সেকশনে ভাগ করে দিছে, আমি হচ্ছে সি সেকশনে ছিলাম, মানে 3 নম্বর সেকশনে ছিলাম। তো সি সেকশনে 35 জন, তো চেয়ার ছিল মনে করো 30টা বা 25টা। তো আমি এই জন্য ভাবছি যে মেয়েরা চেয়ারে বসুক, আমি অন্য জায়গায় বসি। তো আমি দেখলাম কি যে আমরা যেখানে বসে পড়তেছি তার পাশে একটা বিশাল একটা বক্সের মতো একটা কি যেন আছে, মানে একটা বিশাল বক্সের মতো, মানে অনেক শক্ত করা, এবং বক্সও না ঠিক, ওইটা একবারে মনে করো মেঝের সাথে আটকানো, সিমেন্ট দিয়ে আটকানো। আমি ভাবছি যে এটা মনে হয় বসার জন্যই দিছে, আমি বক্সের উপরে সুন্দর করে বসছি, খুব ভালো। পরে যখন ম্যাডাম আসছে, তারপরে আরও এক্সট্রা চেয়ার নিয়ে আসছে, তারপরে তো মনে করে আমি চেয়ারে বসে পড়ছি। একটু পরে দেখি কি যে আমি একটু আগে যে বক্সের উপরে বসেছিলাম, মামা এসে সেই বক্সের ডালাটা খুলছে, ডালা খুলে এখান থেকে একটা লাশ বের করতেছে, ফরমালিনে ডুবানো। এটা দেখা আমি সত্যি কথা আমার তখন গা শিরশির করে উঠছে, কারণ লাইফের প্রথম দেখছি, প্লাস আমি চিন্তাও করতে পারি না যে ওই বক্সের নিচে এটাই ছিল। আমি ভাবছি এটা নর্মাল একটা বক্স, এমনি মনে হয় আছে, বসে থাকে এর উপরে। আমি তো আর জানতাম না যে এর নিচে আসলে কি আছে। মানে এটাই আমার লাইফের একবারে প্রথম দিনের এক্সপিরিয়েন্স ছিল মেডিকেলে, যেটা এখন মনে করে, এখন মনে পড়লে মাঝে মাঝে হাসি পায়। এখন তো আর ওই ভয়টয় পাই না, বাট ওই সময়টা একটু কেমন জানি লাগছিল আসলে, বুঝছো? এটা আমার একবারে ফার্স্টের দিনের এক্সপিরিয়েন্স ছিল। ওকে, ঠিক আছে, দাঁড়াও, এটা আরেকবার একটু করি। আমি তো আপডেট দিলাম, এটা কেন এরকম করতেছে? আপডেট দেওয়ার পরও তো ঠিকই ছিল। হ্যাঁ, আমি তোমাদের কথা দেখতেছি, দাঁড়াও একটু, দাঁড়াও। আচ্ছা, এটা কেন এরকম হলো? এটা তো সবই ঠিক আছে। আজকে হচ্ছে ওবিএসটা আপডেট দিলাম, তারপরও যদি এরকম করে,
কেন হচ্ছে এরকম করতেছে? তো আপ টু ডেট আছে। ওকে